ছেলেও প্রচন্ড ভোকাল। রিসেন্টলি তোমার ছেলের একটা কথা নিয়ে ব্যান করা হয়েছে আমার ছেলেকে বলেছিল? ফেডারেশন থেকে। কিন্তু কারোর পার্সোনাল ইগোতে লাগার জন্য তার যদি মনে হয় যে ঋদ্ধিকে ব্যান করে দেবে, ঋদ্ধির কাজ বন্ধ করে দেবে, ঋদ্ধি নিজের জোরে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। কৌশিক সরাসরি স্বরূপ বিশ্বাসকে ফোন করে, তো উনি স্বীকার করে নেন যে হ্যাঁ ঋদ্ধিকে আমরা ব্যান করেছি। বলেছেন? আচ্ছা, সরাসরি কৌশিকের সাথে কথা হয়েছে। আমি শুধু একটাই জিনিস নিজের সম্বন্ধে বলতে পারি, যে আমি 100% অনেস্ট মানুষ। আমি কোনোদিন আজ পর্যন্ত মিথ্যে কথা বলিনি। আমার আর ওর আলাপটা তো ভীষণ ছোটবেলায়, আমি 16 ও 18। আমি না ওকে কোনোদিন, আমি ক্লাসে ছুরি নিয়ে আসবো, ওকে কোনোদিন না আমি খুন করে দেবো। ও কৌশিক সেনের সাথে প্রেম করে, এবং আমি খুব আতঙ্কে ছিলাম যে আমি খুন হয়ে যেতে পারি। ও অ্যাকচুয়ালি আমার মাসতুতো দাদার বন্ধু ছিল। ওদের মধ্যে সম্পর্ক এতদিন ধরে, বিয়েটা কবে মানে হতে পারে? দেখো, বিয়েটা তো নিশ্চয়ই হবে, সম্পর্কটা থাকাটাই খুব ইম্পর্টেন্ট। বিয়ে হয়তো হবে, হ্যাঁ হ্যাঁ, আমরা তো মাঝে মাঝেই বলি এই তোকে লাল বেনারসি পরাবো, এই তোকে করবো, ওই করবো। যদি ওরা না মনে করে, করবে না কোনোদিন বিয়ে। আমার জোর করে ওদের বিয়ে দেবার কি, খুব ওপেন তোমরা। এখনো পর্যন্ত স্টিল নাও নাসিরুদ্দিন শাহ ওকে দেখে কি বলেছেন, ওর অভিনয় দেখে আমরা কোথাও বলিনি, আর বলবো না। আমার বাড়িতে কিন্তু দুর্গাপুজো হয়, 300 বছরের দুর্গাপুজো আমার বাড়িতে। এখনো গেলে দেশ শোষণে আছে, এখনো আছে, 6টা শিব মন্দির আছে, বিরাট বড় পুকুর আছে। কৌশিকের থেকে আমার থেকে ওর মিল বেশি ও দাদার সাথে। সেই তো সুতরাং আমি জানি না যে আমার সৌভাগ্য যে আমার শ্বশুরমশাই আমার কাছে এসেছেন কিনা। রাজনৈতিক ভাবে আমরা ভীষণ ভার্বাল, এবং আমরা কারোর ছায়ায় নেই, কারোর ছাতার তলায় নেই। আমাদের সালমান রুশদির দ্য নাইফ, আচ্ছা, সেইটা কি ভাষায় হবে? হিন্দি? ইংরেজিতে করবে। আচ্ছা, তো সেইটা রিহার্সাল চলছে, নাসিরজি করছেন, আমি করছি, ঋদ্ধি করছে, অঞ্জনদা নিজের একটা বায়োপিক করছেন। আচ্ছা, তাতে অঞ্জনদা চরিত্রটা করেছে কৌশিক, আর ছন্দা বৌদির চরিত্রটা করেছি আমি। আরে বাবা, এটা তো দারুণ খবর। নমস্কার, নিবেদিতা অনলাইনে আমি নিবেদিতা দিয়ে আপনাদের স্বাগত। আজকে আমি একটা খুব সুন্দর জায়গায় এসেছি, আপনারা তো বুঝতেই পারছেন। আমি রেশমির বাড়িতে এসেছি। রেশমি সেন, ওর খুব সুন্দর করে ওর বাড়িটা সাজানো, যদিও বললো যে ঋদ্ধি সাজিয়েছে। তো আমরা এখানে বসে, ঋদ্ধি সাজিয়েছে না, ঋদ্ধি কিনেছে, মানে পুরো বাড়ির যা মানে যা যা সাজানোর পুরোটা ঋদ্ধি কিনে ঋদ্ধি সাজিয়েছে, সঙ্গে সুরঙ্গনা। আচ্ছা, সুতরাং এখানে আমার কৌশিকের কোনো মানে সাজানোও নেই, কোনো খরচাও হয়নি, সবটা ছেলে করেছে। খুব ভালো। তো আমি আর রেশমি আজকে একটু গল্প করব, মানে দ্বীপ্রাহরিক একটা সুন্দর আলোচনা হবে। আপনারা শুনুন, আপনারও ভালো লাগবে। রেশমি, তোমাকে আমার চ্যানেলে স্বাগত। নমস্কার। আচ্ছা, বলো তুমি এটা কতদিন হলো এসছো এখানে? এটা আমরা এসেছি 2021 সালে। মানে আমরা আগে পূর্বালোকের এখানেই থাকতাম। এই জায়গাটার নাম পূর্বালোক, আমি এখানেই থাকতাম। এখানে আরেকটা ফ্ল্যাটে ছিলাম আমরা, মানে বহু বছর। সেটা মানে আমরা 2 কামরার ফ্ল্যাটেই বহু বছর ছিলাম আর কি। সেটা কতদিন ছিলে? প্রায় 15 বছর, হ্যাঁ, 2009 থেকে 2021। আচ্ছা, অনেকদিনই ছিল। অনেকদিন ছিলাম। সেটা জাস্ট 2 কামরার ফ্ল্যাটই ছিল, ছোট্ট ফ্ল্যাট ছিল। তারপরে এখন ছেলেও বড় হয়েছে, মনে হয়েছিল যে মার, শাশুড়ি মা, আমার মা যদি শরীর খারাপ হয়, এনে যদি রাখি, তাহলে একটা গেস্ট রুম লাগবে। এখন একটু হয় না, এই বাড়িটা হবার পরে ঋদ্ধিরও অনেক কাজ বেড়েছে, টাচুড, মানে মিটিং অনেক কিছু হয়, যেহেতু ও একটা ডিরেকশনের দিকে ওর ঝোঁক আছে। আর এই ঘরটা লম্বা বলে আমাদের যেটা সুবিধে হয়, যে সেটা হচ্ছে আমাদের থিয়েটারের রিহার্সাল এখানে, সিটিং রিহার্সাল গুলো এখানে হয়ে যায়। সেক্ষেত্রে আমাদের কোনো কস্ট বেয়ার করতে হয় না, অন্য কোনো জায়গা ভাড়া নিতে হয় না। তারপরে মানে দাঁড়িয়ে করলে তখন তো আমরা জায়গা নিয়েই করি, কিন্তু যতদিন না আমরা দাঁড়িয়ে করছি ততদিন, আজকেও যেমন আমাদের এখানে রিহার্সাল আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যে এই যে 4-5টা ঘর নিয়ে করেছো,
তো এটা তো ধরো মানে তাহলে সবার কথা ভেবে মানে প্রত্যেকে একটা একটা ঘরে ঢুকে যেতে পারে, প্লাস তুমি শাশুড়ি মাকে নিয়ে এসে যদি সেরকম অসুস্থ হন বা তোমার যদি দরকার লাগে সেটাও রাখতে পারো, তো ফলে একটু সুন্দর করে ছড়ানো, খুব ভালো লাগছে। মানে আই হোপ তোমার মেনটেন করতে একটু কষ্ট কিন্তু হচ্ছে। এই যে মা আমার চলে গেছেন, শাশুড়ি মা আছেন, কিন্তু তারা তাদের যেখানে বিয়ে হয়ে তারা এসেছেন সেই বাড়ি ছেড়ে তারা কেউ নড়তেই চান না। ফলত সেটা আমার মা, সবাই, হ্যাঁ। আমার মানে আমার দাদু, মানে আমার পৈতৃক বাড়ি যেটা, সেখানেও আমার বাবা মা দুজনেই মারা গেছেন, কাউকে আমি কোথাও এনে একদিন রাখতে নড়াতে পারিনি, পারোনি, নড়াতে পারিনি। আমার শাশুড়ি মারও এখন নিয়ার 90 বয়স, কিন্তু তাকেও আমি নড়াতে পারছি না। হ্যাঁ সেটাই হয়। মারা মানে দেখো আমাদেরও দেখবে যেখানে আমরা থাকি সেখানটা মনে হয় হ্যাঁ, আজকে সেই ছেড়ে যাবো জায়গাটা কেন। আসলে কি হয় যে একটা মানুষ সেখানে 50-60 বছর ধরে রয়েছে, ওটার সঙ্গে তার একদম একটা একদম শিকড়ের টান হয়ে যায়। শিকড়ের টান হয়ে সেটা যায়। ঠিক কথা, সেটা আমি মানি। তো তুমি এখন মোটামুটি কিভাবে জীবন মানে কিভাবে তোমার ডেজটা কাটছে একটু শুনি, তারপরে তোমার একটু ছোটবেলাতে যাব। হ্যাঁ, এখন যেটা হয়েছে যে আহ, দেখো, থিয়েটারটা আমার সাথে লেগে লেগে আহ, সারা জীবনই ছিল। হ্যাঁ হুম। সে আর বা বলতে। আমি থিয়েটারের সাথে লেগে লেগে, বা থিয়েটার আমার সাথে হ্যাঁ, লেগে হ্যাঁ, লেগে, হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, তো থিয়েটার তো আমার থাকেই। হ্যাঁ। হ্যাঁ, ফলত সেটা নিয়ে একটা টাইম যায়। মানে ফার্স্ট লাভ। একদম ফার্স্ট লাভ। ফার্স্ট লাভ আমার আরেকটা আছে, সেটা আমার নাচ। হুম। আচ্ছা, হ্যাঁ। কিন্তু সেই ফার্স্ট লাভকে আমি কন্টিনিউ করতে পারিনি, কিন্তু সেই জায়গাটা থিয়েটার নিয়ে নেওয়াতে ফলত থিয়েটারের সাথে আমার যে বন্ডিং, এবং আমাদের বাড়িতে রিহার্সাল সবকিছু নিয়ে, মানে আমার ফ্যামিলির যারা, আমার শাশুড়ি বা মা, আম, মানে যখন সুস্থ ছিলেন, আমার বর কৌশিক, ঋদ্ধি, আমরা যেহেতু সুরঙ্গনা এখন আমাদের সঙ্গে থিয়েটার করছে, এছাড়া আমাদের খুব ক্লোজেস্ট সব বন্ধু বান্ধব যারা, আমার বন্ধুর পুরো ব্যাচটাই হচ্ছে আমার থিয়েটারের বন্ধুরা। হ্যাঁ। হুম। তো সেই সব মিলিয়ে থিয়েটার নিয়ে আমার একটা বড় সময় যায়। হ্যাঁ, আমাদের শো থাকে, রিহার্সাল থাকে, এবং তাছাড়া যেটা, সেটা হচ্ছে এখন আমার কর্মজগৎ। সিরিয়াল আমি রেগুলার, যেহেতু টেলিভিশন করি, ফলত আমার রেগুলারের একটা কাজ থাকে। সেটা তো বেশ বড় কাজ। সেটা একটা বড় কাজ। যদিও এখন সেটা আমাদের ক্ষেত্রে একটা সুবিধে হয়েছে যে 14 ঘন্টা কাজ হয়। 14 ঘন্টার বেশি 28-29 ঘন্টা কাজও আমি করেছি, মানে সেই সময়ও আমি করেছি, জানিস যে সময় প্রায় একটা মানে লং টাইম শুধু মানে শুটিং এই মানে পুরো থাকতাম আর কি। বাড়িটা ওখানেই হতো, আর একটা বুঝতে পারতাম না যে কখন বাড়ি ফিরবো। হ্যাঁ। সেটার হাত থেকে অন্তত সেটা হাত থেকে এখন 14 ঘন্টা জানি যে 9:30টার মধ্যে প্যাক আপ হবে আর কি। আর রোববারটা ছুটি পাচ্ছ? হ্যাঁ, মানে আমি ম্যাজিক মোমেন্টসে কাজ করি, সাধারণত রোববারটা ম্যাজিক মোমেন্টস ছুটি দেয়। রোববারটা ছুটি পাচ্ছি। আর ছেলে বড় হয়েছে, আমার উঠবি বৌমা এসেছে, তার সাথেও আমার ভীষণ ভালো বন্ডিং। হ্যাঁ, ফলত সেই সব নিয়ে পারিবারিক ভাবে টাচউড আমি ভীষণ হ্যাপি। আমাদের একটা মানে কাজ থেকে সবাই যে যার কাজ থেকে ফিরে এসে রাত্রে একটা জমাটি আড্ডা বসে, সেইটা আমার কাছে খুব প্রেশাস। কখনো ধীরে বন্ধুরাও এসে যোগ দেয়, আমরা সবাই মিলে খুব জমিয়ে আড্ডা মারি। এইটা একটা, আমি রান্না করতে খুব ভালোবাসি, এবং বেশ রাঁধিয়ে হিসেবে। রান্না তো নাসিরুদ্দিন শাহ খেয়েছেন। নাসিরুদ্দিন শাহ খেয়েছেন, এবং অনেকেই, মানে সেটা আমাদের ইন্ডাস্ট্রির অনেকেই খেয়েছেন, রঞ্জন দাও খেয়েছেন, মানে আমি বুঝি মানে অনেকেই খেয়েছেন, এবং সবাই খুব প্রশংসা করেন, আমার রান্না খুব পছন্দ করেন, এইটুকুনি বলতে পারি। ফলত আর রান্নাটা আমার প্যাশনের মধ্যে পড়ে। তো মানে আমি যদি হাফ বেলা, মানে আমি যদি বেলায় কল টাইম থাকে, তাহলে আমি চেষ্টা করি যে অন্তত একটা কিছু রান্না করে দিয়ে যেতে আর কি, একটু স্পেশালি কিছু। কিন্তু স্পেশাল মানে এই নয় যে আমি বাঙালি ছেড়ে শুধু কন্টিনেন্টাল না, আমি কন্টিনেন্টালও পারি, চাইনিজও পারি, ইটালিয়ানও পারি, জাপানিজও পারি, মোগলাইও পারি, বাঙালিও পারি। ওরে বাবা! ফলত আমার কাছে মানে রান্নাটা একটা যেহেতু প্যাশন, ফলত ওইটাতেও আমার খানিকটা সময় চলে যায়। এক একদিন যেদিনকে আমার যে মানে হেল্পিং হেড, মানে আমার হ্যান্ড আর কি, মায়া, ও না থাকলে যদিও আমি কিছু পারতাম না, তোমার সঙ্গে এক্ষুনি আলাপও হয়েছে তার। হ্যাঁ, তো ও সব কেটে বেটে জোগাড় করে দেয়। আমি মানে ওই অভিনব রান্নার আমার একটা ইচ্ছে থাকে। আমরা কখনো টিপিক্যাল কিছু রান্নাও করি,
এইটা নিয়ে ওই সময় চলে যায়। তারপরে তো আমাদের রিহার্সাল, ন্যাচারালি সেটা নিয়ে শরীর তার চর্চা কিরকম হয়? শরীরচর্চা আমি রোজ সকালবেলা আমার ট্রেনার আসে এক্সারসাইজ করা? হ্যাঁ। এবং এখন তো এক্সারসাইজটা ওইভাবে আমি হয়তো মানে ওয়েট লুজ করার জন্য বা ফিট থাকার জন্য থিয়েটারে মানে যখন স্টেজে পারফর্ম করি তো অসম্ভব ফিটনেস লাগে। হ্যাঁ। এবং সিরিয়ালেও কি হয়, আমরা 14 ঘন্টা কাজ করাটা মানে সোজা কথা সোজা না। কথা নয়, ফলত তার জন্য স্পাইনটা ঠিক না থাকলে মাথা ঘুরতে শুরু করবে, ওইগুলো তো ঠিক টোন থাকতে হবে। তো ফলত পেশিগুলো। ওইগুলো খুব মানে শরীরচর্চার একটা অন্যতম অঙ্গ, নিজেকে ফিট রাখা। আর আমার মনে হয় একজন অভিনেতার প্রথম এবং প্রধান কর্তব্য হচ্ছে নিজেকে সুস্থ রাখা। একদম। কারণ অভিনয়ের কি হয়, সবাইরই, হ্যাঁ, অভিনেতা তো না অভিনেতার একটা কেন আমার মনে হয় যে অভিনেতার এটা প্রধান কাজ, তার কারণ হচ্ছে যে কি হয় যে সবাই সবার কাজেই, মানে আমি কোনো কাজকে মানে মহানও করছি না, ছোটও করছি না, কিন্তু আমাদের যেহেতু কোনো রিপ্লেসমেন্ট হয় না। কথার কথা বলছি যে যে আমাদের নাটকে মিউজিক বাজাচ্ছে সে যদি একটা দিন অসুস্থ হয়ে পড়ে, বা যে লাইট করছে সে যদি একটা দিন অসুস্থ হয়ে পড়ে, তার জায়গায় আর একজন কেউ এসে লাইটটা বা মিউজিকটা চালিয়ে দিতে পারে। আমাদের শুটিং এ যদি কেউ মানে যদি ডিরেক্টরও একদিন না আসতে পারে, তাহলে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর একদিনের মতো কাজ চালিয়ে নিতে পারে। আর্টিস্ট হচ্ছে একমাত্র যার কোনো রিপ্লেসমেন্ট হয় না, মানে তাকেই থাকতে হবে। ফলত কি হয় যে একজন অভিনেতার দায়িত্ব, এটা আমার মনে হয়, মানে এটা কোনো ক্রেডিটের ব্যাপার না। আমি যদি নিজে অভিনয়টাকে সিরিয়াসলি নিই, তাহলে আমার প্রধান দায়িত্ব হচ্ছে যে আমি যেন নিজে সুস্থ থাকতে পারি, কাউকে অসুবিধেতে না ফেলি। কারণ তোমাদের কারণ আমার একটা মেগাতে তোমার এবং সেটার সঙ্গে একটা পুরো ইউনিট জড়িত। আমি যদি আজকে সকালে ফোন তুলে খুব এমার্জেন্সি না হলে বলে দিই যে না আমি না যেতে পারবো না, আমার শরীরটা খারাপ লাগছে, একটা পুরো ইউনিট বসে যায়। এটা কখনো হয় না। এটা আমার দায়িত্বের, মানে আমার দায়িত্বের মধ্যে পড়ে আর কি। আমি থিয়েটারে কি হাউসফুল শো বলতে পারবো যে আজকে আমি শোটা না করতে পারছি না, আপনারা ফিরে যান, আমি তো মানে অসুস্থ। হয়তো এটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। সেই ফিটনেসটা আমি মানে সকালবেলা আমার ট্রেনার আসে, আর খাওয়া দাওয়াটা আমি খুব রেস্ট্রিক্টেড, মানে আমার পুরো ফ্যামিলি খুব রেস্ট্রিক্টেড। সে তো মানে দেখলেই বোঝা যায়, মানে সবারই চেহারাটা মোটামুটি ছিপছিপ করছে। হ্যাঁ, এবার সেইটা আমরা মানে আমি ছিপছিপ করছি না, না কিন্তু আমাকে তুমি ছিপছিপ বলো না কিন্তু। না কিন্তু সেই হিসেবে আমি তোমাকে বলছি বয়সের দিক থেকে তুমি যদি কনসিডারিং দ্য এজ। হ্যাঁ, সেদিনে আমাদের কোন্নগরে শো ছিল, তো ম্যাকবেথ 2.0, তো আমি আর কৌশিক করি, মানে ম্যাক্সিমাম মানে পুরোটাই আমার আর কৌশিকেরই করা। আমি লেডি ম্যাকবেথ করি, কৌশিক ম্যাকবেথ করে। এবার সেটা হয়ে যাবার পর, সাংঘাতিক ফিজিক্যাল স্ট্রেনুয়াস একটা নাটক, তো হয়ে যাবার পর একটি বেশ 20-22 বছরের ছেলে, মানে সে ওই নাট্য দলেরই ছেলে, সে এসে বলছে একটা কথা জিজ্ঞেস করবো, আপনারা এই বয়সে এত ফিট কি করে বলুন তো? সেই তো এবার সেটা করার জন্য সত্যি কথা, আমাদের যা বয়স, আমাদের বয়সে ম্যাকবেথ টানা মানে মানে খুবই একটা কঠিন ব্যাপার। তো সেই জন্য আমার দায়িত্ব হচ্ছে আমার খাওয়া দাওয়াকে আমি কন্ট্রোল করে রাখবো, কারণ ওটা তোমার পেশার সঙ্গে যুক্ত। আমার পেশার সঙ্গে যুক্ত, মানে এটাতে কারোর কোনো ক্রেডিট নেই, মানে অভিনেতার দায়িত্ব। এটা কিন্তু ঠিক, স্বপ্ন সন্ধানী করে যাচ্ছে কিন্তু কন্টিনিউয়াসলি, টাচফুড আবার নেক্সট, মানে সত্যি 34 বছর। তো আমি দেখতাম তো ওই সুজাতা সদনের সামনে ওই তোমাদের ওই কৌশিক সব জিনিসপত্র নিয়ে, ওইখান থেকে আমরা থিয়েটার শুরু করেছি। আমাদের থিয়েটার যখন শুরু হয় আমার তো ওখানেই বাড়ি ছিল। ওখান থেকে আমি যখন হেঁটে যেতাম দেখলাম তোমাদের শেষ হচ্ছে কৌশিক রাস্তার মধ্যে, ওখানেই দেখা হতো আর কি, সব তোমাদের দঙ্গল ছেলেরা ওখানে হাজরার। মানে আমরা কখনো কৌশিককেও আমি দেখিনি, আমিও কখনো করিনি যে ওই ওপর এখন একটু বয়স হয়ে গেছে বলে সেগুলো পারি না করতে, হয়তো মানে সেটা বয়স জনিত একদম জিনিসপত্র নিয়ে একদম মাল তুলে একদম ম্যাটারোর করে কৌশিক যেত, মানে কোনোদিন এমন হয়নি যে কৌশিক হাত লাগায়নি, ছেলে মেয়েদের ওপর ছেড়ে দিয়েছে। আর আমি যেমন ধরো আমি 34 বছরের মধ্যে প্রথম 8 বছর তো আমি ব্যাকস্টেজই করেছি, এমন নয় যে আমি অভিনয় করেছি, মানে সেই প্রতিটা জিনিস, চায়ের ভাড় ফেলা থেকে শুরু করে সবই করেছি। 200 টাকা ব্যাংক ব্যালেন্স নিয়ে স্বপ্ন সন্ধানী শুরু হয়েছিল। আজকে স্বপ্ন সন্ধানীর যে কোনো শো, মানে হ্যামলেট যেটা ঋদ্ধি করে, যে কোনো শো আমি বলছি, মানে সেটা আমাদের সৌভাগ্য, দর্শকের কাছে আমরা অত্যন্ত কৃতজ্ঞ যে স্বপ্ন সন্ধানীর
নামটুকুনি পড়লেই, ব্যানারটুকুনি পড়লেই হাউসফুল হয়ে এটা যায় তৈরি এখন। করা সোজা কথাটা নয়। হ্যাঁ নিশ্চয়ই, একদম সেটার শূন্য পেছনে থেকে হ্যাঁ। তোমার এরকম তো নয় যে আগে একজন কেউ করে গেছে সেটা তুমি না ইনহেরিট না না করেছো, না, সেটা তো না, না এইটা খুবই একটা হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ ঠিক, ইয়ের এটা কাজ। আমাদেরই, আমরা যখন ছেলে মানুষ ছিলাম আমাদের হাতে তৈরি তৈরি দল হয়েছে এবং একেবারে। সেটা তোমরা মানে এই যে নিয়ে গেলে এবং এটা ধরো ঋদ্ধি আজকে ইনহেরিট করবে তো, হ্যাঁ সত্যি কথা। এবং সেটা একটা, এই যে গড়ার, যে কোনো জিনিসই গড়ার তো একটা বিরাট হ্যাঁ ভূমিকা ভীষণ থাকে, পরিশ্রম তাতে, খুবই খুবই পরিশ্রম। পরিশ্রম কিন্তু থাকে। যে ভাল মানে যে কাজটার প্রতি আমি লাকি, নিজেকে সৌভাগ্যবান মনে করি, যে এইটা, যে আমি যে কাজটা করতে ভালোবাসি আমি সেই কাজটা করতে পারছি, আমি নিজেকে খুব লাকি মনে করি বা খুব নিজেকে সৌভাগ্যবান মনে করি। আহ যে তুমি আমি এটা যেটা আমি চাইছো যেটা সেটা। চেয়েছি করতে, যেটা পারি করতে, সেটাই আমি করতে পারছি। দেখো অনেক মানুষের হয়তো আমি, এবং সেটা করে আমার ব্রেড অ্যান্ড বাটারও হচ্ছে, আমি সেটা করে খেতে পাচ্ছি। সেই থিয়েটার থেকে আমি খেতে পাচ্ছি না, সেটা তো আমার মনের আরাম, কিন্তু প্রফেশনাল জগতে যেখানে আমি অভিনয় করছি, টেলিভিশনে, সিনেমায়, অভিনয় করতে পারছো সেখানে আমি বেসিক্যালি। অভিনয়টা তো করতে পারছি, আমি তো রেগুলার অভিনয় করছি। এরকম বহু মানুষ আছে যারা হয়তো গানটা নিয়ে করতে চায়, নাচটা নিয়ে, তারা সুযোগ পায় না, অভিনয় নিয়ে করতে সুযোগ পায় না। প্রচুর আছে। আমি নিজেকে কৃতজ্ঞ মনে করি ইউনিভার্সের কাছে যে মানে আমি যেটা যেটা ভালোবেসেছো সেটাই সেটাই করতে আমি করছি। করতে পারছো। অবশ্যই যে এই যে তোমার প্রেমটাকে তুমি নিয়ে চলতে পেরেছো, হ্যাঁ। হ্যাঁ, প্রথম প্রেমটাই তোমার সারা জীবন চলছে, এটা খুব সুন্দর, ভালো লাগছে এবং সবাই জানে। কিন্তু তোমার না একটু ছোটবেলাতে জানতে চাই, তার কারণ হচ্ছে যে তোমার নাটকের কথাতে আসবো, কৌশিকের কথা আসবো, তোমার ছেলে, হুবু বৌমা সবই বলবো, কিন্তু আগে একটু তোমার ছোটবেলাটা জানবো। আমার ছোটবেলাটা রূপকথার মতো। আচ্ছা। উম সেটাতেও আমি খুব লাকি, হুম টাচউড। ছোটবেলাটা একদম রূপকথার মতো। রূপকথা মানে এই নয় যে আমি উম, মানে দেখো আমি ফ্র্যাঙ্কলি আমার বেহালা শ্বশুরনায় বাড়ি। হুম আমার দাদু মানে জমিদার বাড়ির হুম মানে মেয়ে আমি আর হুম। কি। হ্যাঁ, আমি জানি তুমি জমিদার বাড়ির মেয়ে। হ্যাঁ, হ্যাঁ। তো সেটাতে কিন্তু আমার এই নয় যে সেটাতে কি বলবো মানে তার আতিশয্য যেটাকে বলা হুম হয়, হুম হুম যেটাকে প্যাম্পার বলা হয়, আহ ভালো অর্থে প্যাম্পার্ড হয়েছি। হুম কিন্তু মানে ওই যে লেগেসির যে কতগুলো ভুলভাল হুম মানুষের মধ্যে ধারণা চলে আসে, সেটা আমার কখনো হুম আসেনি। হুম হুম। কারণ আমার বাড়ি, আমার ফ্যামিলি সেই অর্থে খুব ছোট ফ্যামিলি। মানে আমার দাদুর বাড়ি বলছি। আমার বাবারা দুই ভাই, আর আমার মানে আমার দুই পিসি, হুম চারজন আর কি। হুম এবার বাড়িতে তো বাবা আর কাকা, হুম আর দাদু ঠাকুমা, হুম। আর আমি একমাত্র সন্তান। আমার কোনো আচ্ছা। ভাই বোন নেই। হ্যাঁ। এবার বাবা বড় ছেলে, হুম তার মেয়ে আমি। হুম, হুম এইবার আমি খুব কিরম বলবো মানে আমি ছোটবেলা থেকে নাচ শিখেছি, লেখাপড়া লেখাপড়া তো শিখেইছি, হুম গান শিখেছি, পেন্টিং শিখেছি, হুম এবং খুব মন দিয়ে সেগুলো শিখেছি। এবং আমার ফ্যামিলি থেকে, আমার বাবা মার থেকে আমি প্রচুর ভ্যালুস পেয়েছি। হুম ভালো মানুষ হবার খুব ভালো মানে একটা ভালো মানুষ হওয়ার জন্য যা যা গুণ দরকার সেই সব ভ্যালুস আমি আমার বাবা মার থেকে পেয়েছি। এবং তারা কোনোদিন আমাকে কিছুতে জোর করেননি, আমি কোনোদিন বুঝিনি। দেখো আমার 50 বছরের ওপর বয়স। হুম তো আমার ছোটবেলা বলতে সেটা 50-52 বছর আগের কথা আমি হুম বলছি। হুম হুম, তো তখনকার দিন মানে সেই সময়ে আমি বলছি যে আমাকে কখনো বাড়িতে ওইরকম টিপিক্যালি ফ্রক এ মানে আমার বাড়িতে কিন্তু দুর্গাপুজো হয়। হুম। হুম, 300 বছরের দুর্গাপুজো আমার আচ্ছা। বাড়িতে। হ্যাঁ, তো কোনো নাম আছে দুর্গাপূজার ওইখানে তোমার বাড়ির কোনো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে ওটা তখন বলা হতো চাটুর্যেদের দুর্গোৎসব হ্যাঁ আর হ্যাঁ কি। হ্যাঁ হুম, এখনো গেলে শোষণায় হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ। হুম, এখনো আছে, 6টা শিব মন্দির আছে। হুম। বিরাট বড় পুকুর আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আহ, কিন্তু আহ, আমার বাবা খুব অন্য রকমের হুম মানুষ হুম ছিলেন। হুম, বাবা ক্যালকাটা ইলেকট্রিক সাপ্লাইতে খুব বড় পোস্টে কাজ করতেন। হুম, আমার দাদু ঠাকুমাও মানে স্পেসিফিক্যালি বলবো আমার ঠাকুমা ভীষণ মডার্ন ছিলেন। আচ্ছা। হুম,
ছোটবেলা থেকে আমাকে মানুষ করা হয়েছিল অ্যাজ আ ছেলে। তখনকার দিনে তো ছেলে মেয়েদের একটা তফাৎ থাকতো, মানে এই নয় যে ছেলে চেয়েছে বলে ছেলে হয়নি বলে মেয়ে হয়েছে বলে ছেলের মতন মানুষ করেছে, না। মেন্টালিটি এরকম যে মেয়ে বলে আলাদা কোনো ওই মেয়ে মানে পুজো করো গিয়ে ওইসব না, ওইসব না। তো মানে মেয়ে মানে পুজো করো, মেয়ে মানে এই নিয়ম মানো, মেয়ে মানে না। একটা যদি একটা ছেলে হতো, সে যা যা স্বাধীনতা পেত, যেভাবে সে সেটাই পেয়েছে। হ্যাঁ, লেখাপড়া নাচ গান যা করতে চাইতো তাই করেছে। এবং কোনো ওই রান্না শেখানো, দেখো আমার মা তো কোনোদিন আমাকে রান্নাঘরে আমি ঢুকিনি কখনো। হ্যাঁ, আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল, কিন্তু আমি কোনোদিন রান্নাঘরে ঢুকিনি। আমি জাস্ট জানতামই না। তুমি শিখলে কার কাছে? আই ডোন্ট নো, আমি শিখে গেছি মার কাছ কাছে। প্যাশন ভেতরে ছিল এটা। হ্যাঁ, এবার আমার মার কাছ থেকে ধরো কিছু জিনিস তো আমি নিশ্চয়ই পরে মাকে জিজ্ঞেস করেছি, অত রাঁধতে রাঁধতে, যে মা এরকম কি হয়, বা আমার শাশুড়ি মাকে জিজ্ঞেস করেছি এটা কি এইটা দেবো। কিন্তু সেটা আমার হাতে ধরে কিন্তু আমার মাও শেখায়নি, আমার শাশুড়ি মাও শেখায়নি, কেউ শেখায়নি। তা আমি তো কি রান্না শিখিনি? মানে আমি কি এখন মানে আমার রান্নার কি এত প্রশংসা হচ্ছে না? আমার মনে হয় যে কোনো মেয়েকে আগে শিক্ষা দেওয়াটা জরুরি। এবং সেই শিক্ষাটা না কোনো আমি বলছি কোনো পুজোর মাধ্যমে, কোনো ঠাকুরের মাধ্যমে, মানে আমি নিজে দুর্গাবাড়ির মেয়ে হয়ে বলছি যে ওইভাবে শিক্ষা হয় না। শিক্ষার না একটা বিশাল জোর থাকে। সেই শিক্ষার জন্যই দেখো আমি মানে গুরুজনদের শ্রদ্ধা করা থেকে কিভাবে মূল্যবোধের যে শিক্ষাটা, সেটা না বাবা মার কাছ থেকে আসে। সেটা আমার মনে হয় না যে অনেক কিছু পুজো করলে, রান্না শেখালে, মেয়েদের মতন করে আচার মানুষ করলেই যেটা হয় তার কিন্তু কোনো মানে নেই। কারণ মানে আমিও আমার ছেলেকে সেটাই শিখিয়েছি যে আমার বাবা যেরকম যেটা ছিলেন, যে আমার বাবা না 100% সৎ মানুষ ছিলেন। আমি শুধু একটাই জিনিস নিজের সম্বন্ধে বলতে পারি, যে আমি 100% অনেস্ট মানুষ। আমি কোনোদিন আজ পর্যন্ত মিথ্যে কথা বলিনি, কোনোদিন না। কোনো এমন কাজ করিনি যেটা আমি নিজে, দেখো অন্যের মাথা ছোট হওয়া তো পরের কথা, কিন্তু আমি এখন অনেকেই অনেক বড় বড় কথা বলে, জানো তো, কিন্তু তারা নিজেরাও জানে তারা কি কি করে বড় হয়েছে, কি হয়েছে, কি সমস্যা ছিল। কিন্তু আমি নিজে জানি, এবং আমার পরিবারের লোকজনও জানে, প্রচুর চেনা লোকজনও জানে, যে আমি এমন কোনো ভুল কাজ কোনোদিন করিনি। অর্থ উপার্জনের জন্যই হোক, যে কোনো কারণেই হোক, কোনো ভুল কাজ আজ পর্যন্ত আমি করিনি। তো আমি নিজের কাছে আমি জানি যে আমি খেটে রোজগার করব, আমি অনেস্ট থাকবো, সেজন্য হয়তো আমি লাকি যে আমি এত ভালো একটা পরিবার পেয়েছি। একদম নিশ্চয়ই। মানে আমার হয়তো অনেক টাকা হয়নি, তুমি যেরকম অ্যাকশন হবে সেরকমই রিঅ্যাকশন পাবে। আমার হয়তো অনেক টাকা হয়নি, আমার হয়তো অনেক ভরি ভরি সোনার গয়না নেই, হ্যাঁ, কিন্তু আমার চাই না। আমি তো জানি যে আমার রাত্রিবেলা একটা আমার মানে একটা অসাধারণ ফ্যামিলি আছে, সেটাই, এবং আমার একটা থিয়েটার আছে, এবং আমার পরিবার আমাকে মাথায় তুলে রাখে। তোমার পরিবার আছে, তোমার প্রেম আছে, মানে তোমার থিয়েটার, ওই তো সেটাই বলছি, আমার থিয়েটারের প্রেম, আমার স্বামী, আমার বরের প্রতি প্রেম, আমার ছেলের সঙ্গে, আমার ছেলের আমাকে আমরা ভীষণ ক্লোজ নিট ফ্যামিলি। আমার ছেলের বেস্ট ফ্রেন্ড আমি। আমার বৌমার সাথে আমি যাই, মানে যেভাবে থাকি, যেভাবে মানে গল্প করি, মানে আমার মেয়ের বাড়া আর কি, এগুলো মুখে বলে হয় না। যে আমার সাথে থাকবে এটা যে কত বড় পাওয়া, এটা কোনো গয়নাগাটি দিয়ে পাওয়া যায় না। সোনা গয়না এইগুলো কিছুতেই হয় না, দেবতা, এটা কোনো কিছু দিয়ে পাওয়া যায় না। এই পুরো শিক্ষাটা কিন্তু আমার বাবার মা থেকে পাওয়া, মেইনলি বাবার থেকে পাওয়া। আচ্ছা, ফলত আমার, এবং ছোটবেলায় হ্যাঁ খুব লাডলি টাইপের ছিলাম, দাদু খুব আদুরে ছিলাম, দাদু ঠাকুমার একেবারে চোখের মনি। আর তোমার যিনি কাকা ছিলেন, আমার কাকা আমাকে ভীষণ ভালোবাসতেন। তার ছেলে মেয়ে? আমার কাকার 2 মেয়ে। আচ্ছা, আমার 2 বোন, তারা আমার অনেক পরে হয়েছে। আমার ছোট বোনটি তো আমার অনেকই পরে হয়েছে, না সেও এখন বড় হয়ে গেছে, তার ছেলেও হয়ে গেছে, সে আমেরিকাতে সেটেল, ফিনিক্সে থাকে। আর আমার বড় বোনও বাইরে থাকে, মানে আমার কাকার যে বড় মেয়ে আর কি।
তো যেহেতু তুমি জমিদার বাড়ি বললে সেজন্য আমার আরো বাকিদের হ্যাঁ, কথাও জানতে সেইটা ইচ্ছে আমরা আমাদের বনে বনে আবার ভীষণ ভাব, ওরা দুজনেই একটু ডিস্টেন্সে থাকে, একটু এতে, কিন্তু করছে। এমন পিসির নয়। ছেলে মেয়েরা সব হ্যাঁ, আমার পিসতুতো দাদারা আমাকে ভীষণ ভালোবাসে, হ্যাঁ। ভীষণ ভালোবাসে। আমার ছোট পিসির ছেলে, আমার বড় পিসির ছেলেরা, মানে তাদের নয়নের মণি আমি একেবারে। মানে এখনো স্টিল একটা 19 থেকে 20 হলে আমি যদি আমার দাদাদের ফোন করে বলি যে দাদা মানে এটা একটা জানো তো, এটা নিয়ে কি মানে করা কৌশিকের যায়, চাপ আছে। না মানে এটা খুব একটা চাপ নেই, কারণ তারা কৌশিককেও অসম্ভব ভীষণ ভালোবাসে। ভালোবাসে, ওর কারণ সাথে বন্ধু কৌশিককে হয়ে না যায়। সবাই তো ছোটবেলা থেকে দেখেছে, সেই তো। আমার আর ওর আলাপটা তো ভীষণ ছোটবেলায়, আমি ছোটবেলায়। 16 ও 18, কত সবাই ওইটুকু বয়স থেকে তো কৌশিককে দেখেছে। হ্যাঁ, হ্যাঁ। আমি বলবো আমার শ্বশুর বাড়ির কথাও, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার শ্বশুর বাড়ির কথাও, এটা আমি অবশ্যই বলবো, কারণ তারাও আমাকে 16 বছর থেকে দেখেছে। মানে কৌশিকের মাসিরা, মেশোরা, মামারা। কৌশিকের বাবাকে তুমি দেখেছো? হ্যাঁ, এটা তো আমি অবশ্যই বলবো। এটা মানে এটা আমার বলার একটা, যে আমার শ্বশুরমশাইকে আমি দেখেছি বিয়ের আগে। কারণ আমার জীবনের একটা অসম্ভব খারাপ দিক হলো যে আমার শ্বশুরমশাই আমার বিয়ে হবার আগেই মারা গিয়েছিলেন। হ্যাঁ। এবং বাবা আমাকে যে কিরকম ভালোবাসতেন, আহ কি হয়েছিল বলো? বাবার তো আমার সেটা আমার অনেকদিন আগের কথা বলছি, যখন আমার সঙ্গে আলাপ হয়নি, যখন হ্যাঁ। কৌশিক ক্লাস 9-এ পড়ে। তখন বাবার শো করতে গেছিলেন নর্থ বেঙ্গলে, নর্থ বেঙ্গলে গিয়ে বাবার স্ট্রোক হয়, মানে থিয়েটার করতে গিয়ে, মানে অন স্টেজ স্ট্রোক হয়। তারপর থেকে বাবার বাঁ দিকটা প্যারালাইজড হয়ে গিয়েছিল। শ্যামল সেনের মতন বড় অভিনেতা এবং পরিচালক, যারা জানেন তারা জানেন যে শ্যামল সেন কি ছিলেন। আর সেই মানুষটাই যখন বাড়িতে থাকতেন, কোনোদিন আমি দেখিনি যে এত কষ্টের, মানে একটা মানুষ তো প্যারালাইজড হয়ে বিছানায় শুয়ে রয়েছে, মাও খুব স্ট্রাগল করেছেন আমার শ্বশুরমশাইয়ের জন্য, কৌশিক প্রচন্ড স্ট্রাগল করেছে বাবার জন্য, কিন্তু মানুষটার মুখে না কখনোই, যে এখন সবাই বলে না ডিপ্রেশন হয়ে গেছে, আমার শ্বশুরমশাইকে আমি কোনোদিন ডিপ্রেশনে যেতে দেখিনি। এভার এনার্জেটিক। এবং আমাকেও যেহেতু খুব ছোটবেলায় দেখেছেন, আমাকে সাংঘাতিক একটা ভালোবাসতেন। মানে আমি বলে বোঝাতে পারবো না। আমার শাশুড়ি মা নিশ্চয়ই ভালোবাসেন, কিন্তু সম্ভবত আমার শাশুড়ি মার থেকে শাশুড়ি মা আমাকে অনেকদিন বেশি পেয়েছেন, কিন্তু আমার শ্বশুরমশাই কম দেখেছেন আমাকে, কিন্তু আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মার থেকে আমাকে চতুর্গুণ বেশি ভালোবাসতেন। কারণ আজ সেদিন আমাদের এই ফেব্রুয়ারি মাসে আমাদের 31 বছরের অ্যানিভার্সারি ছিল। কত তারিখে হলো? 6 ফেব্রুয়ারি। আচ্ছা। আমাদের 31 বছর। থ্যাংক ইউ। তো 31 বছরের অ্যানিভার্সারি ছিল, তাতে আমাদের ফ্যামিলি ফিজিশিয়ান, হ্যাঁ, তিনি আমাকে সকালে ফোন করে বলেন, আমি আর কৌশিক ছিলাম না, বাইরে ছিলাম, বলছে আজ তোকে একটা কথা বলবো। মানে সেও আমাকে তুই বলে, সেও খুব ছোটই, মানে তখনও ছোট বয়সেই এসেছিল, প্রথম ডাক্তারি করতে এসেছিল আমার শ্বশুর মশাইয়ের কাছে আর কি। বলছে আজ তোকে একটা কথা বলবো। শ্যামলদা আমায় কি বলতে বলেছিলেন জানিস? আমি বলছি কি? বলছে আমার বৌমাকে দেখেছো? বলছে, এবার সেও তখন ইয়াং, সে না মানে এরকম করেছে। বলছে আমার বৌমাটি একটা অ্যাসেট। আচ্ছা। মানে বাবা যখন মারা যাচ্ছেন পর্যন্ত, সেই সময় পর্যন্ত আমাকে এক মুহূর্তের জন্য ছাড়েননি। ফলত মানে আমার দুর্ভাগ্য, আমি পাইনি আমার শ্বশুরমশাইকে, কিন্তু আমার শ্বশুরমশাই ঘুরে আমার ছেলে হয়ে এসেছে কিনা এটা আমি জানি না, কারণ একেবারে আমার শ্বশুরমশাইয়ের বার্থ ডেটে আমার ছেলের জন্ম। দিনক্ষণ মিলিয়ে একদম ঘন্টায় আমার ছেলে আমার শ্বশুরমশাইয়ের টাইমে জন্মেছে। এবং আমি জানি না সেটা সব খুব কোইন্সিডেন্স, বাবার ছোটবেলার বন্ধুরা এসেও যখন ঋদ্ধিকে, ছোট আমি বলছি, বিছানায় শুয়ে আছে, তখন দেখেও বলতো যে ওমা এ তো একদম শ্যামলা। হ্যাঁ, এবং আত্মীয় স্বজনরা সবাই, মানে ঋদ্ধির চলন বলন, মুখের ধরন, ভাবনা চিন্তা সবটা আমার শ্বশুরমশাইয়ের মতো, সবটা। মানে ও ভাত মাখার হাতের, দেখো আমি তো ওইভাবে বলতে পারবো না, কিন্তু ও নাকি ভাত এরম ভাবে মাখে যে সেটাও নাকি আমার শ্বশুর, আঙুল ঘোরানোটা পর্যন্ত আমার শ্বশুর মশাইয়ের মতন। এবং বাবার যা যা স্বভাব ছিল, কৌশিক এখন অনেক কিছু বলে, মানে ধরো একটা জিনিস দেখে বলে যাও তো বাবা একদম এরকম ছিল। কৌশিকের থেকে আমার থেকে ওর মিল বেশি ও দাদার সাথে। সেই তো সুতরাং আমি জানি না যে আমার সৌভাগ্য যে আমার শ্বশুরমশাই আমার কাছে এসেছেন কিনা, কারণ আমাকে তো ভীষণ ভালোবাসেন। গুরুকে ছেড়ে চলে যাবেন এটা বোধহয় উনি ভাবতে পারেন। সত্যি একটা জিনিস আমার মনে হয়, তোমাদের বাড়ির কথা ভাবলে, হ্যাঁ, মানে চেতনায় আছে আর কি, মানে মনের মধ্যে হয় যে ধরো একটা বাড়ি যেখানে
এই ইয়ে এলো, মানে তোমাদের পরম্পরার কথা যেটা বলছি, হ্যাঁ, তোমার শাশুড়ি মা রইলেন, দরজা খুললো কৌশিক, রান্না করছে রেশমি, ওদিকে খাচ্ছে ঋদ্ধি। খাচ্ছে ঋদ্ধি, একটু একটু ঘুরে ঘুরে তোমাকে হেল্প করছে সুরঙ্গ। মানে বাড়ির মধ্যে মোটামুটি মানে প্রত্যেকেই তো হ্যাঁ, বেশ হ্যাঁ, হ্যাঁ। মানে আমি নামই বলবো, খুব বড় অভিনেত্রী নামী এবং অত্যন্ত জনপ্রিয় বটে। তো এরকম একটা পরিবেশ, কি পরিবেশটা এক্স্যাক্টলি কিরকম হয়? তা আসলে কিন্তু একদম এরকম নয়। তার কারণ হচ্ছে যে মাকেও আমি দেখেছি, মা ভীষণ ঘরোয়া মানুষ, রান্না করতে মা দুর্দান্ত রান্না করতে পারতেন। সরি, এখন তো মা অসুস্থ, সুতরাং সেগুলো বাদ দাও। আহ কিন্তু অভিনয়টা বা কিন্তু আমাদের একটা অদ্ভুত জিনিস জানো তো, যখন আড্ডা বসে তখন আমরা বিভিন্ন কথা বলি, কিন্তু রেগুলার কে কোন অভিনয়টা করে এলো সেটা নিয়ে বাড়িতে যে খুব চর্চা হয় তা না। তার থেকে 1000 টাইমস বেশি চর্চা হয় থিয়েটার নিয়ে, হুম। অনেক বেশি চর্চা হয় সমাজ নিয়ে, পলিটিক্স নিয়ে, শিল্প নিয়ে, বিভিন্ন রকমের শিল্প নিয়ে, শুধুই যে সিনেমা কি এসছে অভিনয়। না হ্যাঁ, এসছে, সিনেমা তো, কোনটা দেখা যায়? হ্যাঁ সিনেমা তো দেখা যায় না, আমরা তো প্রচন্ড সিনেমা দেখি, মানে আমাদের বাড়িতে একটা সিনেমা দেখার অসম্ভব হ্যাবিট আছে। হুম। খুব ভালো ভালো ছবি এখন ছেলে সাজেস্ট করে যে এই ছবিটা এই দেখো, ছবিটা দেখো, এই এটা ছবিটা দাও। একসাথে বসে দেখবো। তারপর প্রিমিয়ারেও তুমি কৌশিক, সুরঙ্গমা, হ্যাঁ, হ্যাঁ, এবং তোমার সেগুলো তো, শাশুড়ি মাকেও আমি যেতে দেখেছি হ্যাঁ আমাদের হ্যাঁ হ্যাঁ, সঙ্গে। মা তো একসময় যখন সুস্থ হ্যাঁ, ছিলেন মানে মাকে তো আমরা, কিছুদিন আগেও দেখেছি। হ্যাঁ মা তো কাজও করেছেন হ্যাঁ, কতদিন হ্যাঁ, পর্যন্ত। তো সেই সময় তো আমরা অনেক বয়স মানে পর্যন্ত কাজ যেতামই। হ্যাঁ, করেছেন, হ্যাঁ। কিন্তু বাড়িতে যেটা আরেকটা মজা, সেটা আমার ছেলে, আমার বর বলে যে তোমার আর বাবিয়ার সম্পর্কটা হচ্ছে ভাই বোনের মতো, হ্যাঁ। সারাক্ষণ চটচাপাটি চলছে, এটা কর ওটা কর, এই কর, মানে তুই করলি কেন মা, তুমি করলে কেন মা, এটা হলো কেন, তুই করবি কেন, তুই মার বলবি সঙ্গে না, ছেলেদের- তুই এটা করবি না, এই আয় তুই চশমা খোল, এই তুই দাঁড়িয়ে রেখেছিস কেন, মানে হ্যাঁ, এরকম হ্যাঁ, আমার চলতেই থাকে। আর এটাতে সুরঙ্গমার রিয়াকশন কি, হাসে? সুরঙ্গনা আমাদের বাড়ির মেয়ের মতো। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। মানে সুরঙ্গনা যেদিনকে বাড়ি ন্যাচারালি ওর বাবা মার কাছেও থাকে, আমাদের কাছেও এসে হ্যাঁ। মাঝে মাঝে থাকে। তো যেদিন যে চলে গেল তো বাবান মানে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে। ও, সুরু বাড়ি চলে গেছে, মানে কৌশিক? হ্যাঁ, হ্যাঁ, মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ে, ওর একদম আদরের মেয়ে। সে তো হবে। হ্যাঁ, আর ওর মেয়ে 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 খুব শখ ছিল, ভাগ মেয়ে পেয়েছে ও। আর সুরঙ্গনা তো আমাকে খ্যাপায়, হ্যাঁ, মানে সুরঙ্গনার এসবে কোনো রিয়াকশন নেই যে মানে শাশুড়ি হিসেবে, মানে বর, মানে বা ওর বিবর তার সঙ্গে কি ও তো আমায় খ্যাপায়। যেদিন আমি হয়তো শরীরটা খুব খারাপ, আমি উঠেছি, কি করছো তুমি রান্নাঘরেতে, বড় বড় চোখ করে আমার শাসন করতে হলো। আমি যে আমি এই একটু চিকেন করছি, ছেলেকে দেবে তো, ছেলের মুখে ঠোসানোর জন্য চিকেন রান্না করতে চলে এসেছো। মানে এই লেভেলে আমাদের সম্পর্ক, এই মজাদার সম্পর্ক আর কি। আচ্ছা, এতদিন ধরে আমি একটা পার্সোনাল কথাই বলছি, ওদের মধ্যে সম্পর্ক এতদিন ধরে, ওর বিয়েটা কবে মানে হতে পারে? দেখো বিয়েটা তো নিশ্চয়ই হবে, সম্পর্কটা থাকাটাই খুব ইম্পর্টেন্ট, বিয়ে হয়তো হবে। দেখো আমার কাছে না, আমরা কখনো তোমাদের ফোর্স কখনো করি না। আলোচনা হয়েছে? হ্যাঁ হ্যাঁ, আমরা তো মাঝে মাঝেই বলি আমায় এই দিয়ে তোকে কবে লাল করবি? বেনারসি পরাবো, এই তোকে করবো, ওই করবো, কিন্তু আমরা কোনোদিন ওদের ওপর বাচ্চাদের চাপ কোনো দেবে। ফোর্স করিনি। তার কারণ হচ্ছে আমার করা মনে হয় উচিতও বাচ্চাদের না। ফোর্স করা উচিত না। ওরা যেদিন মনে করবে যে ওদের বিয়ে করার দরকার, সেদিন বুক করবে। আর যদি মনে করে যে না বিয়ে করবে না, সারা জীবন এরকমই থাকবে, লিভিনে থাকবে। আমরা তো এরকম সুন্দর সম্পর্ক আমি কোথায় পাবো? বিয়ে করলেই কি সবার বউ ভালো হয়, সবার বর ভালো হয়, সবার জামাই ভালো হয়, তাই কি হয়? না। আমার তো মানে যদি ওরা না মনে করে, করবে না কোনোদিন বিয়ে। আমার জোর করে ওদের বিয়ে দেবার খুব কিচ্ছু ওপেন নেই। তোমরা। আমার একদম আমাদের দুজনের কারোর জোর করে বিয়ে দেবার ইচ্ছে নেই। আর ওই রকম কোনো আমরা মজা হয় ওকে শুরুকে সাজাতে পারলে আমি খুব খুশি হই। সেই তো আমার শাড়ির ভান্ডার ওরই হাতে, আমার যেসব শাড়ি আমি কোনোদিনও পরা হয়নি সেগুলোই ওই পরে। এই গয়না কোথাও দেখলাম, এইটা কিছু দেখলাম, শুরুর জন্য কিনলাম, ছেলের জন্য, বরের জন্য, মানে মোটামুটি শপিং এর দায়িত্বটা আমি নিয়ে চলে এলাম আর কি। তো এইভাবে আমাদের মানে আর ওর বাড়ি কোথায় সেরকম? বিরাটি। আচ্ছা, ও বাবা মার একমাত্র মেয়ে। আচ্ছা, আমাদের একটা অদ্ভুত, হ্যাঁ তুমি একমাত্র, কৌশিক একমাত্র, তোমার ছেলে একমাত্র, ও একমাত্র, একমাত্র সন্তান। আর একটা মজাদার জিনিস আছে, আমার শাশুড়ি মা ছোটবেলায় বেসিক্যালি ডান্সার ছিলেন। মা সারা পৃথিবী ঘুরেছেন নাচ নিয়ে, মা পরে অভিনয়।
আমি বেসিক্যালি ডান্সার ছিলাম, পরে অভিনয়। সুরঙ্গনা বেসিক্যালি ডান্সার ছিল, পরে পরে। অভিনয়। আমরা মানে ফ্যামিলি পরম্পরা ধরে রেখেছি। क्योंकि सास भी कभी बहू थी। क्योंकि सास भी कभी बहू थी। হ্যাঁ, ধরে রেখেছো একদম ধরে রেখেছি আমরা। আচ্ছা তুমি পড়তে তো উইমেন্স ক্রিশ্চিয়ান আসছে না আমি আমার খ্রিস্টান থেকে এ করেছি, গ্রাজুয়েশন করে গ্রাজুয়েশন করেছি। তারপরে আমি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করেছি, ফিলোসফিতে অনার্স ছিল আমার। হ্যাঁ 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 তো তুমি তো খুব ভালো পড়াশোনা ছিল আমি শুনছিলাম যে কৌশিক বলছিল যে কৌশিক খুবই এলোমেলো আর তুমি ভালো পড়াশোনায় তাই তো আমি সত্যিই খুব ভালো, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলাম। ও বাবা ওটাও তো যেতে পারতে আর কি হ্যাঁ, হয়ে গেল আমি অনেকদিনই পারতাম না। এত দেখে মাস্টার অফ নান হয়ে তো লাভ নেই, তারপরে যেটা ভালোবেসেছো সেটাই করেছো করেছি, সেটাই ঠিক আছে। হ্যাঁ আচ্ছা এবার একটা কথা জিজ্ঞেস করি এই যে কৌশিকের মানে খুবই ছেলে মানুষই প্রশ্ন যদিও কৌশিককে তো আমরা ধরো ওই অর্কতে হ্যাঁ ওই সময় থেকে তো একটা ভীষণ ক্রাশ হ্যাঁ তো আমাদের বয়সী যারা আমাদের থেকে ছোট যারা বা তাদের তো প্রচন্ড কৌশিক একটা ভীষণ তুমি বলো না, এখনো কচি কচি মেয়েরা প্রচন্ড। হ্যাঁ কৌশিকের মধ্যে একটা ইটারনাল রোমান্টিক একটা ইমেজ আছে একদম। হ্যাঁ এবং ওই সেই অর্ক বান্ধবীরা তো ওইটা থেকে শুরু হয়েছিল এবং আমি সত্যি টিভিতে দেখতে মন যায় তারপর ওর সঙ্গে যখন আলাপ টালাপ হয়েছিল বলেও ছিলাম তারপরে কৌশিক খুব মজার মানুষ আমি জানি তো তোমার এই যে এই যে কচি কচি মেয়ে তুমি বলছো কিরকম একটু এক্সপিরিয়েন্স বল আর তোমার তাতে কি মানে চিরকালই থেকেছে তার একটু এক্সপিরিয়েন্স এবং একটা মজারই আমি শুধু এগুলো সব মানে আমাদের কাছে ভীষণ মজারই তো হ্যাঁ যেমন আমি দুটো বলি আর কি। হ্যাঁ সেটা হচ্ছে একটা হচ্ছে যে কৌশিক আমার কলেজেতে ন্যাচারালি আমি তো কলেজের আগেই ওর সাথে আমার সম্পর্ক তৈরি হয়েছে, 16 বছর জাস্ট মাধ্যমিক দিয়েছি, তারপরে তো আমি কলেজে ভর্তি হলাম। আচ্ছা একটু ছোট ডিস্টার্ব করি এইটা জিজ্ঞেস করি 16 বছরে তুমি আলাপটা কোথায় হলো তোমার সাথে? ও আলাপটা হলো হচ্ছে ও অ্যাকচুয়ালি আমার মাস্তুতো দাদার বন্ধু ছিল, কিন্তু এক্স্যাক্টলি সেইভাবে মানে মানে ওটাও একটা, আর আরেকটা হচ্ছে যে আমাদের সেই সময়টা আমরা ডান্স ড্রামা করেছিলাম। সেই ডান্স ড্রামাতে আমি অ্যাজ ইউজুয়াল নাচছিলাম রবীন্দ্রনাথের নবরস। তো আমার ডান্স পারফরমেন্স ছিল আর কৌশিকের পাঠ ছিল, মানে মানে হয় না যেরকম কমেন্ট্রি এবং নাচ বা গান তিনটে মিলিয়ে পাঠটা ছিল কৌশিকের, এবং সেইখানে দেখেছিলাম। কিন্তু ওই আস্তে আস্তে আমার মাসুদু দাদার বাড়িতে তখনও প্রথম থিয়েটার ডিরেকশন দিচ্ছে, সে রিহার্সাল দেখতে গিয়েছিলাম, এই আর কি এইভাবে আলাপ হয়েছিল। আচ্ছা যেটা বলছিলে যে মজার দুটো মজার ঘটনা, একটা হচ্ছে যে আমি ন্যাচারালি কলেজে ভর্তি হলাম, কলেজে ভর্তি হবার অ্যাকচুয়ালি ওর অর্ক হয়েছে আমার সাথে আলাপ হবার বেশ 1-1.5 বছর বাদে, মানে তখন হি ওয়াজ নোবডি। তো তারপরে অর্ক হলো, তখন আমি কলেজে 11 থেকে 12 মানে ওই ওরম সময়টা আর কি। তো কৌশিক ওই কলেজে আমার এক ছোট্ট কথা মাঝে আমার প্রফেসর কলেজের দিদিদের সাথে এবং আমার কলেজের সাথে এখন আমার একটা ভীষণ ভালো সম্পর্ক আছে। তো সবাই জানতো যে কৌশিক ট্রামডিপোর সামনে, কালীঘাট তুমিও জানো ওই একই কলেজে পড়েছো, কালীঘাট ট্রামডিপোর সামনে কৌশিক দাঁড়িয়ে থাকতো। এবার তখন কৌশিক হচ্ছে মানে একদম মানে হার্টথ্রব একদম শব্দটা কেড়ে নিলে। হ্যাঁ হার্টথ্রব তখন কৌশিক। তো টালিগঞ্জ ট্রামডিপোর সামনে দাঁড়িয়ে থাকতো, আমি বেরিয়ে কলেজ থেকে যেতাম। তোমার তো দারুণ লাগতো, মানে এরকম আমার তো দারুণ লাগতো। হ্যাঁ কিন্তু আমার দারুণ লাগার সাথে সাথে অনেকেরও দারুণ লাগতো, কিন্তু তাদের এটা দারুণ লাগতো না যে কেন আমার জন্যই দাঁড়িয়ে আছে, সেই তো তাদের জন্যও দাঁড়ালে পারতো, মানে এরকম একটা মনোভাব। তো তারা একজন আমাকে বলেছিল, এই রেশমি ব্যানার্জিকে বলিস, মানে আমি ব্যানার্জি আর কি, আমি না ওকে কোনোদিন আমি ক্লাসে ছুরি নিয়ে আসবো, কোনোদিন না আমি খুন করে দেবো, কৌশিক সেনের সাথে প্রেম করে। এবং আমি খুব আতঙ্কে ছিলাম যে আমি খুন হয়ে যেতে পারি। হ্যাঁ এটা একটা মজার ঘটনা, মানে আমি যদি বলতে শুরু করি তাহলে তো ওর প্রেমের ঘটনা আমি শেষ করতে পারবো না। আর লেটেস্ট আমি সেদিনকে বললাম যে আমাদের ইনস্টাগ্রামে মানে আমি অ্যাকচুয়ালি ফেসবুকে নেই, কোনো সোশ্যাল মিডিয়াতে নেই, কৌশিকও নেই। আমাকে না কৌশিক কিছুতে নেই, স্টিল নেই, আমি ফেসবুকে নেই। আমাকে আমার ছেলে জোর করিয়ে, ছেলে এবং
সুরঙ্গনা জোর করিয়ে একটা ইনস্টাগ্রাম খুলিয়েছে। সেই ইনস্টাগ্রামে 12টা পোস্ট হয়ে প্রায় পড়ে আছে, আমি খুব একটা পোস্ট টোস্ট করিও না। তো তার ম্যাক্সিমামটাই শুরু করে দেয় আমাকে আর কি, মানে শুরু কোনখানে টিপবো, কোনখান দিয়ে যাবো, কোন গানটা কিভাবে করবো, ম্যাক্সিমাম ওর মানে ওই করে দেয় আর কি। তো সেরকমই আমাদের এই 31st অ্যানিভার্সারি গেল। তো 31st অ্যানিভার্সারিতে আমি আমাদের একটা ছোটবেলার ছবি দিয়েছিলাম, মানে ওই 16-18 বয়সের একটা ছবি দিয়েছিলাম। তার সঙ্গে যদি একজন দেখি কমেন্ট করেছে, আপনাকে ফলো করা শুধু কৌশিক স্যারের জন্য, কিন্তু মুশকিল কি জানেন, সঙ্গে আপনাকেও দেখতে হয়। মজা লাগে, এটা দারুণ। হ্যাঁ, আপনাকে ফলো করা শুধু কৌশিক স্যারের জন্য, কিন্তু মুশকিল কি জানেন, আপনাকেও দেখতে হয়। সুতরাং আমি বাবানকে বললাম, দেখো তুমি তো এই বয়সে লড়ে যাচ্ছ। হ্যাঁ, এবং এটা নিয়ে আমাদের প্রচন্ড বেশ এনজয় করে, নিশ্চয়ই এনজয় করে। হ্যাঁ, মানে ও সেটা নিয়ে খুবই এনজয়। ও আমাদের বাড়িতে এটা নিয়ে খুব ফান হয় আর কি, ছেলের যারা গার্লফ্রেন্ডস আছে আর কি, মানে সেটা নিয়ে শুরু আমার মধ্যে প্রচন্ড মজা হয় আর কি। হ্যাঁ, এবার কেউ হয়তো বয়সে বড়, সে হয়তো ঋদ্ধি বলে খুব একটা, এবার হয়তো আমাকে, সে হয়তো বাড়িতে আসছে, ছেলে আগে থেকে শিখিয়ে রেখে দেয়, মা তুমি কিন্তু মুখ ফুঁক বেঁকিও না, কড়া দৃষ্টিতে তাকিও না। মানে আমাদের সঙ্গে এরকমই মজার ব্যাপার আর কি, এবং সেইটা নিয়ে একটা প্রচন্ড ফান চলে। এই তোর থেকে কত, এই জানিস আমার বয়স কত, আর যার সাথে কথা বলছিস তার বয়স কত, তোর মায়ের বয়সী তোর মনে পড়ে না। এবার সে যদি ঋদ্ধি সেনের ফ্যান হয়, তো আমি তো এরম বাড়িতেই রয়েছি যেখানে মানে সবাই হার্ট থ্রব। এক্স্যাক্টলি তোমারও কজন ফ্যান আছে, কৌশিকেরও প্রচুর ফ্যান, মানে আমি শিওর কৌশিকের তোমার চেয়ে মানে মহিলা ফ্যান তো মানে প্রচন্ড। আমি বলছি ওই ছবিটা করেছিল, আমিও কৌশিককে খুব পছন্দ করি বলে আমাকেও অনেকে পিছনে লাগতো অফিসে। আমাকে একদিন এসে, ওই ছবিটার নাম ভুলে গেছি কিন্তু চরিত্রটার নাম হচ্ছে চিন্তন নায়ার। ও, এটা ছিল অপর্ণা সেনের ছবি। হ্যাঁ, ইতিমৃণালিনী। হ্যাঁ, তা আমাকে এসে বলছে, কি নিবেদিতা দি চিন্তার নায়ক। হ্যাঁ, তখন ভাবছি, হ্যাঁ কি করে সত্যি, কৌশিক এত ভালো অভিনয় করে না, মানে এত জ্যান্ত হয়ে ওঠে চরিত্রগুলো, সাংঘাতিক। চিন্তানাটা মানে সাংঘাতিক, জ্যান্ত কথা বলে, সাংঘাতিক। হ্যাঁ, অর্কর সময়টাও, সমরেশ মজুমদারের ছবিটা, মানে তারপরে যতই মানে হয়েছে, মানে ওইটা না একটা অন্যরকম হয়ে গেছে মনে, মানুষের মনে। হ্যাঁ, আচ্ছা, এবারে তোমাদের একটু নাটকের কথায় আসি। হ্যাঁ, তোমার এই যে স্বপ্ন সন্ধানের যে যাত্রাটা, সেটা তো বেশ একটা মানে দারুণ একটা স্ট্রাগলই বলবো, কারণ একটা জিনিসকে তৈরি করা, সেটাকে এগিয়ে নিয়ে যাবো 36টা বছর, নট এ ম্যাটার অফ জোক না। হ্যাঁ, পুরো জীবনটাই প্রায় বলতে গেলে, বেশিরভাগটাই। তো এটাকে গড়া, তৈরি করা, এগিয়ে নিয়ে যাওয়া, এবং এখনো সেটাকে করা, এর একটু জার্নিটা যদি অল্প করে বলো। যেহেতু কৌশিক থিয়েটার বাড়িরই ছেলে, বাবা থিয়েটার, মাও থিয়েটার, ফলত ওর কাছে থিয়েটারটা, আমার ছেলে যেরকম ছোটবেলায় মানে থিয়েটারের মধ্যে বড় হয়ে উঠেছে একেবারে, ও সেভাবে থিয়েটারের মধ্যেই বড় হয়ে উঠেছে। কিন্তু ওর ক্ষেত্রে ওর থিয়েটারের প্রতি প্যাশনটা অনেক বেশি দেন অন্য মানে অভিনয়ের কাজ। না হলে ও হয়তো এতদিন কোনো সিনেমার পরিচালনাও করতে পারতো, কিন্তু হি ইজ নট অ্যাট অল ইন্টারেস্টেড। ও একমাত্র থিয়েটারে ইন্টারেস্টেড এবং সেইটার পরিচালনাতেই ইন্টারেস্টেড। ফলত আমার ছেলের যেমন ফিল্মের প্রতি বেশি ঝোঁক আর কি, মানে ফিল্মের ডিরেকশনের প্রতিও বা সমস্ত কিছুর প্রতি। কিন্তু কৌশিকের আবার সম্পূর্ণটাই থিয়েটারের প্রতি। কি করেছে, পুরস্কার পেয়েছে। হ্যাঁ, ও তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। ও তো ন্যাশনাল অ্যাওয়ার্ড অ্যাচিভার বেস্ট অ্যাক্টরের জন্য। কি করেছে মানে সত্যি। হ্যাঁ, যাই হোক, থ্যাংক ইউ। ওরও থিয়েটারের পরিবারের মধ্যে বলতো, ও যখন থিয়েটারটা মানে শুরু করে আর কি, যখন মনে করে যে ও সংগঠন তৈরি করবে, তখন আমরা কয়েকজন ছিলাম সংগঠনের সাথে। এবং সেই সময় আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই এবং সৌমিত্র চট্টোপাধ্যায়, তাদের উৎসাহেই দলটা তৈরি হয় আর কি। কিন্তু ভেরি ফার্স্ট ডে থেকে আমরা কিন্তু কারোর ওপরে নির্ভর করে চলিনি। মানে ছোট বয়সে আমরাই বড় ছিলাম, এখন বুড়ো হয়ে গিয়েও আমরাই বড়ই আছি, মানে মানে ওই অর্থে আর কি। হ্যাঁ, হাতে তৈরি করেছো এবং সেটাকে এগিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ফলত আর একটা কি জানো তো, যদি তুমি অনেস্টলি দলটা সব মানে যে কোনো কাজ
যে কোনো কাজ তুমি যদি খুব Blood and সৎভাবে tears দিয়ে করো, তুমি কিছু হ্যাঁ করো, সৎভাবে করো, এবং সেখানে যদি তুমি কোনো চালাকির আশ্রয় না নাও, ঠিকই। তাহলে কিন্তু তুমি হয়তো অনেক স্ট্রাগলের মধ্যে দিয়ে যাবে, কিন্তু আলটিমেটলি তুমি কিন্তু সেই ফলটা যাবে। পাবে। সেই ফলটা ফলটা তুমি পাবে। নিশ্চয়ই পাবে। তুমি হয়তো অনেক তখন মনে হয় যে আমি এত স্ট্রাগলের মধ্যে কেন, এরা এরকম করলো, বহু ছেলে মেয়ে এসছে যারা দল ছেড়ে দিয়ে চলে গেছে, বিপদে পড়েছো। বিপদে পড়েছি, শো হবে কিনা বুঝতে পারিনি, মানে সেই সময় কৌশিক ঠিক ছেলে মেয়ে তৈরি করেছে, হুম। কোনোদিন এক একটা রাত্রির দল জন্য স্বপ্ন চালানো খুব সন্ধানী শো কঠিন। বন্ধ হয়নি। দলটা একটা দল, ম্যানেজমেন্টটা বিরাট হ্যাঁ, ব্যাপার না? সংগঠন চালানোটা একটা, খুব কঠিন। এটার জন্য কিন্তু একটা আলাদা দক্ষতা দরকার হয়। হ্যাঁ, সংগঠন হ্যাঁ। করা মানে অভিনয় করা এক জিনিস, আর সংগঠন চালানো এক জিনিস। ভীষণ ফ্লেক্সিবল হতে হয়। হ্যাঁ, এবং প্রত্যেকটা মানুষের মানুষের সুখ মন দুঃখ, বুঝে, তার সুবিধে অসুবিধে তার বুঝে, ইগো বুঝে, তাদের তার রাগ ভালোবাসা এক্স্যাক্টলি, বুঝে, হ্যাঁ। হ্যাঁ। এবং দেখো প্রত্যেকেরই কিছু গ্রাজ থাকবে, তাদের প্রত্যেকেরই মনে হবে যে আমরা কিছু ভুল করেছি, আমরা কিছু অন্যায় করেছি, আমরা তাদের ভালো মানে মন্দর বিচার করছি না, বা আমরা ক্ল্যারিফাই করছি না যে হ্যাঁ সবসময়ই আমরা ঠিক ছিলাম, তারাই ভুল ছিল, এরকমও কিছু বলছি না। কিন্তু কি বলতো, যে আমরা খুব অনেস্ট ছিলাম এইটুকুনি বলতে পারি, যে খুব সৎ ছিলাম। কখনো মনে করিনি যে না এটা চালাকি করে, কারণ দেখো আমাদের গ্রান্ট বন্ধ হয়ে গেছে, গ্রান্ট বন্ধ হয়ে যাওয়ার পরও আমরা 10 বছর প্রায় চালিয়ে যাচ্ছি। ঠিক আমি, আমার ছেলে, তোমরা আমরা না, রাজনৈতিক ভাবে ভীষণ, এবং আমরা কারোর ছায়ায় নেই, কারোর ছাতার তলায় নেই। আমি তো এক এক সময় এইটা ভাবতাম যে তোমরা যে ওই পটুয়াপাড়ার সামনেটায় থাকতে, আমি তো গেছি ওখানটাতে, হ্যাঁ 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 একদম তোমার 23 পল্লীর পাশের বাড়িটা। তো আমি তো মাঝে মাঝে ভাবতাম যে কৌশিক এই সমস্ত কথা বলে ওখানে থাকে কি করে, মানে ভীষণ, না, হ্যাঁ মানে মজা দেখো ও করছি। মানুষটাই ওইরকম, হ্যাঁ, ও তো সব এবং ভীষণ ভোকাল। হ্যাঁ, এবং আমার ছেলেও প্রচন্ড ভোকাল। রিসেন্টলি তোমার ছেলের একটা কথা নিয়ে ব্যান করা হয়েছে আমার ছেলেকে বলেছিল। ফেডারেশন থেকে। দেখো আমার ওটাই ছেলে, আমি আমার মাথায় ছেলে বা কৌশিক যখন নন্দীগ্রাম আন্দোলন হয় তখন সিপিএম এর এগেনস্টেও বলেছে। আমার ছেলে তখন বলেনি, আমার ছেলে তখন ছোট। কৌশিক আমি বলেছি। যখন তৃণমূল সরকার এসেছে, আমরা তৃণমূল সরকারের থেকে কোনোদিন কোনো রকম এক পয়সার সুবিধেও নিইনি, কোনো পদও নিইনি, কিছু মানে কিছু নিইনি। অফার ছিল, নিশ্চয়ই ছিল, নিশ্চয়ই ছিল, কিন্তু আমরা জেনে শুনে এটার থেকে দূরেই থেকেছি। অনেকেই অনেক পদ নিয়েছেন, অফার নিয়েছেন, অনেক কিছু সুবিধে সুযোগ, ক্লোজ পার্টির ক্লোজ থাকলে, যে কোনো পার্টিরই ক্লোজ থাকলে সেটা খুবই সুবিধে হয়, কিন্তু আমরা সচেতনভাবে সেটার থেকে দূরে থেকেছি। কারণ যদি না দূরে থাকতে পারি, তাহলে না আমরা তার ভুলটার সমালোচনা করতে পারবো না। আমাদের সমাজে এরকম কিছু মানুষের তো নিশ্চয়ই দরকার আছে, যারা যে কেউ ভুল করুক না কেন তাকে বলতে পারবে যে তুমি ভাই ভুল করেছো। কিন্তু সে যদি নিজেই না নিরপেক্ষ থাকে, তাহলে সে অন্যায়টা বলবে কি করে? আমি বলছি না সব কাজই তারা ভুল করছে, সব নিশ্চয়ই, কিন্তু তাদের যেটা ভুল করছে, যেটুকুনি ভুল হচ্ছে আমাদের মনে হচ্ছে, তো সেই মানুষটা নিশ্চয়ই বলবে যে ঠিক সেম ভাবে আমরা বিজেপির ক্ষেত্রেও তাই। বিজেপির ক্ষেত্রেও আমাদের যেগুলো ভুল মনে হয় আমরা সেগুলো প্রচন্ড ভাবে রিয়াক্ট করি। এবার দেখো কেন্দ্রীয় সরকার করেছো, অভয়াতেও করেছো, মানে সব সময় করেছো। হ্যাঁ, সেখান থেকে আরম্ভ করে এই যে ধরো বিজেপির যে নীতি, এই যে হিন্দু মুসলিমকে আলাদা করে দেওয়া, যে যেটা থেকে আমাদের সাম্প্রদায়িকতাটাকে উস্কে দেওয়া, মানে এইগুলো তো আমরা ডেড এগেনস্টে, কিন্তু আমরা সেগুলো বলেছি। তো কেন্দ্রীয় সরকার আমাদের উপর চটে গেছে, দেয়নি। আর এখানে আমি বলবো না, দেখো আমি একটা কথা বলবো যে কৌশিক, আমি ঋদ্ধি যথেষ্ট তৃণমূল সরকারের সমালোচনা করেছি, কিন্তু তৃণমূল সরকারের দিক থেকে কোনোদিন আমাদের কোনো বাধা আসেনি, এটা আমার স্বীকার করতে কোনো লজ্জা নেই। এটা আমি মানে কোনো কিছু ভাবেই ঢাকতে চাই না। যেমন আমাদের কোনো সুযোগও আসেনি, তেমনি আমাদের কোনো বাধাও আসে। আমরা যেখানে কাজ করতে গেছি সেখানে কাজ করে গেছি, মানে যে ধরো যে করে আমরা খাই, যে কাজটা আমরা করি, যেটা থেকে আমার রোজগার হয়, মানে এককালে কিন্তু তোমাদের সিপিএম এর সময় কিন্তু প্রচুর নাটক ক্যান্সেল হয়েছে, সেগুলো হয়েছিল। হ্যাঁ, হয়েছিল।
কিন্তু এখানে আমরা কোনো বাধা পাইনি, কেউ আমাদের কিছু বলেনি, আমরা আমাদের মতন থিয়েটার করে করে গেছি। গেছো। আমরা আমাদের মতন যেখানে আমাদের অভিনয়ের যোগ্যতা দেখে আমাদের ডেকেছে, সেই সিরিয়াল, সিনেমা, ওটিটি, আমরা সেখানে করে কাজ গেছো, করেছি। হ্যাঁ। ঋদ্ধি নিজের জোরে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। হুম। ফলত আমাদের কোনো বিঞ্চিদাতেও, সরি এক একটা মনে পড়ছে হ্যাঁ আমার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঋদ্ধি বম্বেতে প্রচুর কাজ হ্যাঁ, করেছে। বম্বেতে কাজ করেছে। তো আমাদের কখনো কোনো অসুবিধেতে পড়তে হয়নি। কিন্তু এই প্রথমবার দেখলাম, এটা আমি মানে নাম করেই বলতে চাই, স্বরূপ বিশ্বাস যিনি ফেডারেশনের সভাপতি, আহ তৃণমূল কিন্তু আমাদের কিছু বলেননি। কারণ উনি বলেছেন যে, যেটা উনি বলেছেন সেটা হচ্ছে যে উনি মানে ফেডারেশনটা একটা আলাদা সংগঠন, সেখানে তৃণমূলের কোনো সম্পর্ক নেই। তাহলে আমি তৃণমূল গভর্নমেন্টকে তো কিছু নিশ্চয়ই বলবো না। না, তো ওনার মতে মনে হয়েছে যে ঋদ্ধির এই লেখাটা ঠিক হয়নি। কি লিখেছে সেটাই ভুলে গেছি। কিছুই না, মানে ঋদ্ধি যেরকম, মানে এমন নয় যে ও ফেডারেশনের আহ কোনো সদস্যের বিরুদ্ধে, দেখো টেকনিশিয়ানদের সবচেয়ে মজার কথা হচ্ছে যে টেকনিশিয়ানরা যারা কৌশিককে ছোটবেলা থেকে দেখেছে, যারা মার সাথে কাজ করেছে, যারা তারপরে আমার সাথে কাজ করেছে, তাদের কোলে কোলে প্র্যাকটিক্যালি ঋদ্ধি বড় হয়েছে। সেই তো। তারা ঋদ্ধিকে জানে যে কার ছেলে, মানে কার নাতি। ফলত ঋদ্ধিকে তারা অসম্ভব ভালোবাসে, অসম্ভব ভালোবাসে ঋদ্ধিকে, এবং ঋদ্ধির নিজের ব্যবহার তাদের প্রতি। ফলত তাদের এগেনস্টে তো কিছু বলার নেই, কিন্তু কেউ যদি মাথায় বসে ভুলভাল বোঝায়, তো সেটা যদি ঋদ্ধি বলে, ওর একটা ছবি একাডেমি অফ ফাইন্যান্স নিয়ে বলেছিল যে কেন বন্ধ করা হলো, বা হ্যাঁ, সেটা নিয়ে, সেটাতে ওনাদের মনে হয়েছে বা অলিখিত ব্যান। ঋদ্ধি এই তো কিন্তু এমন অনির্বাণও নয় তো না, অলিখিত। অনির্বাণকে যেটা কোনোটাই উচিত নয়। অনির্বাণ কেস অনির্বাণকে যেটা করেছে, হ্যাঁ। করেছিল, ওর অনির্বাণ কেস করেছিল, ও ডিরেক্টর্স গিল্ডের মধ্যে ছিল। ঋদ্ধি তো ডিরেক্টর্স গিল্ডেও ছিল না, কেসও করেনি, জাস্ট ফেসবুকের একটা পোস্টের জন্য, তাও ফেডারেশনের সদস্যদের বিরুদ্ধে কিছু বলা হয়নি। কিন্তু কারোর পার্সোনাল ইগোতে লাগার জন্য, তার যদি মনে হয় যে ঋদ্ধিকে ব্যান করে দেবে, ঋদ্ধির কাজ বন্ধ করে দেবে, মানে ঋদ্ধি জাস্ট তাহলে প্রতিবাদ সেখানে করেছিল যে কেন আমাদের এইটা এরকম করা হলো, একাডেমি অফ হ্যাঁ, ফাইন্যান্সের যে ছবিটা। যে হ্যাঁ, এবার সেটা নিয়ে ওখানে অনেকে যাতে, ছিল তো, সেখানে প্রত্যেকেই তো করেছিল সেই সময়, বলেছিল হ্যাঁ, রাহুল তোর, প্রত্যেকেই তো আমি বলছে। তো জানি না এটা অজানিত কারণ, যে কি কারণে ঋদ্ধিকে ব্যান করা হলো, এবং সেটা আমাদের জানানো হয়নি। সেটা আমাদের জানানো হয়নি। ঋদ্ধি সুমন ঘোষের একটা ছবি করার কথা ছিল, সুমন ঘোষ মিয়ামি থেকে আমাদের জানলেন জানুয়ারিতে ছবিটার করার কথা ছিল। সেটা আমারও পাঠ করার কথা ছিল, ঋদ্ধির মায়ের চরিত্র করার কথা ছিল। তো সুমন ঘোষ আমাদের ওখান থেকে জানালেন যে আমরা তো করতে পারবো না, কারণ ঋদ্ধিকে বোধহয় ব্যান করেছে। না, এটা কিন্তু আমরাও জানতাম না। হ্যাঁ সেটাই তো, মানে ব্যানটা এবার জানাও তো তারপরে একটা ব্যাপার। কৌশিক সরাসরি স্বরূপ বিশ্বাসকে ফোন করে, তো উনি স্বীকার করে নেন যে হ্যাঁ, ঋদ্ধিকে আমরা ব্যান করেছি। বলেছেন? আচ্ছা। সরাসরি কৌশিকের সাথে কথা হয়েছে, উনি বলেছেন যে হ্যাঁ, ঋদ্ধিকে আমরা একটা ব্যান করেছি, তার জন্য ঋদ্ধিকে ক্ষমা চাইতে হবে। প্রথমে আমরা খুব নার্ভাস হয়ে গেছিলাম, খুব স্বাভাবিক, বাবা মা হিসেবে নার্ভাস হবারই কথা। আমরা খুব নার্ভাস হয়ে গিয়ে আমাদের মনে হয়েছিল যে কিন্তু তোমার এগেনস্টে কিছু নেই, যাই না হোক না ঋদ্ধি না, বলেছে, সুতরাং হ্যাঁ, কৌশিকের এগেনস্টেও তো নেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমরা তো কাজ করছি, হ্যাঁ। তো শুধু ঋদ্ধির এগেনস্টে ব্যান আছে। তো প্রথমে বাবা মা হিসেবে আমাদের ভয় পাবারই কথা, আমরা খুব ভয় পেয়েছিলাম। কৌশিক বলেছিল আমি গিয়ে কথা বলবো। তারপর ঋদ্ধি আমাদেরকে বোঝালো যে তোমরা যেও না, কথাও বলো না, আমার সাথে যদি উনি কথা বলতে যান, আমি শুধু জানতে চাইবো যে আমার ফলটা দেখি, আমি কি কোনো অন্যায় করেছি। যদি অন্যায় করে থাকি তাহলে তো নিশ্চয়ই যা বলবে তাই করো, হতে পারে, তা আমি তো কোনো অন্যায় করিনি, বা ফেডারেশনের এগেনস্টেও কিছু লিখিনি, ফেডারেশন সদস্যদের এগেনস্টেও কিছু লিখিনি, তাহলে কি বেসিসে আমি যদি অন্যায় না করি, তোমরা কি বলে ক্ষমা চাইবে, কোথায় গিয়ে কার সাথে কথা বলবে? অন্যায় না করলে মাথা নিচু করবে না। তো আমাদেরও মনে হয়েছিল যে ধৈর্য ধরে দেখা উচিত, যে এটা আমাদের ইন্ডাস্ট্রির লোকেরা মেটাতে পারেন কিনা। তারাও জানেন ঋদ্ধি অনেকের ছেলের বয়সী, ভাইয়ের বয়সী, কি ভালো অভিনেতা। হ্যাঁ, যদি ভালো অনির্বাণ ভালো অভিনেতা, তারা যদি মনে করেন যে ঋদ্ধির কাজ করা উচিত, নিশ্চয়, হ্যাঁ, না না, বুম্বাদাও বলেছে যে ঋদ্ধির হয়ে, অনির্বাণের হয়ে, ও বলেছে, হ্যাঁ হ্যাঁ, বুম্বাদা বলেছে, হ্যাঁ, যে কারোর
ভাত এভাবে কেড়ে নেওয়া যায় না। আমি তো কাউকে কাজ দিতে পারি না। হুম, মানে ভাত দেবার নাম নেই, এইটুকু ইন্ডাস্ট্রি কিল মারার বাংলাটা। গোসাই হয়ে তো আমার লাভ নেই। আর ভাত বাংলা কাউকে, ফিল্ম ইন্ডাস্ট্রি তার টাকা ছোট্ট সবই। ইন্ডাস্ট্রি, ছোট্ট ইন্ডাস্ট্রি, এবং সেটা করে আমি যদি কাউকে খেতে দিতে পারতাম, আমি যদি বলতাম যে রিদ্ধি তোমার তোমার এখন থেকে বছরে 5টা কাজ বাঁধা, হুম, তাহলে আমি বলতে পারতাম। কিন্তু আমি তো কাউকে কাজ দিতে পারি না, পুরো তাহলে আমি কাজটা জিনিসটাই খেতে পারি? আনসার্টেন। হ্যাঁ, হ্যাঁ, আমি কি তার ভাতটা খেয়ে নিতে পারি যেখানে সে কাজটা করছে? হ্যাঁ, ওর যা বয়স হয়েছে, হি ইজ আ ভেরি রেসপন্সিবল সান। হ্যাঁ, এমন নয় যে বাবা মার আতুপুতু মেয়ে, ছেলে মেয়ে হয়ে ও হ্যাঁ, হ্যাঁ। রয়েছে। ও নিজে রোজগার করে, নিজেরটা নিজে চালায়, অনেক সময় আমাদের বাড়ির ইএমআই দিয়ে দেয়। না, ও যখন ভীষণ। যার দরকার আমি পড়ছে দেখি সঙ্গে সঙ্গে সেটা ঋদ্ধিকে ঋদ্ধি আমি করে তোমায় দেয়। বলছিলাম যে সাউথ পয়েন্টে ওই ঝোলা অবস্থা থেকে আমি দেখেছি গলায় ওয়াটার বটল, এবং কৌশিক দিতে যাচ্ছে, ঋদ্ধিকে চেনা। এখন ঋদ্ধিকে খুব দ্রুত ম্যাচিওর হয়ে যেতে দেখেছি আমি। হ্যাঁ, এবং ও মানে না, বয়সের তুলনায় খুব তাড়াতাড়ি ম্যাচিওর করে হ্যাঁ হ্যাঁ, গেছে। খুব হ্যাঁ, খুব ম্যাচিওর। ও কখনোই ভাবে না যে বাবা মা আমাকে, মানে আমার নিজেরটা যেন, আমি একটা শখের জামা কিনবো সেটা যেন আমার বাবা মা কিনে না হুম, দেয়, হুম, হুম, হুম। ওটাও আমি রোজগার করি। তার জন্য হয়তো টুকটাক দু একটা অড কাজ, মানে যেগুলো হয়তো ও না করলেও এই বয়সে পারতো। মানে আমরা অনেক সময় টাকার না সময়, না, অড টাকার জবস তো জন্য, একটু করতে হয়, হ্যাঁ একটু অড জবস মানে করতে আমরা হয়তো হয়। টাকার জন্য অনেক সময় একটু দু একটা, যেটা করতে চাই না হ্যাঁ, সেই সেটা কাজটা করেছো। করলাম, হয়তো চরিত্র পছন্দ হলো না। আমি অনেক সময় বলেছি যখন, এইরকম চরিত্রটা তুই আর নিতে গেলি কেন? হুম, তো বলেছে না মা, টাকা তো দিচ্ছে, হ্যাঁ, হ্যাঁ, কেন করবো না? হ্যাঁ, আমি তো সেই রকম মানে সে সোনার হয়ে চামচ যায়নি। হ্যাঁ, মুখে নিয়ে জন্মাইনি যে আমি এখন বেছে বেছে কাজ করতে পারবো। হুম। যেদিন বেছে বেছে কাজ বা করতে সেই পারবো রকম দিন করবো। অবধি চলে যায়নি। হ্যাঁ, যে সেই জায়গায় আমার হুম। এখনো যাইনি, আমি এখনো অনেক ছোট। আমি শুধু মানে আমার টাকা মানে রোজগার কত করার ম্যাচিওর। জন্য আমায় যা করতে হবে আমি সেই কাজগুলো মানে যে যদি ভালো চরিত্র, আমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি বলে সবসময় আমার কাছে ওইরকম না, ওটা তো চরিত্রই একটা আসবে। বাধা হয়ে দাঁড়ায়। হ্যাঁ, ওটা আমি তো কিন্তু ঋদ্ধি মাথায় কখনো চড়তে দেয়নি, ন্যাশনাল অ্যাওয়ার্ডটাও কখনো মাথায় চড়তে, বা ও যে একটা মানে অসম্ভব ভালো অ্যাক্টর এটা কখনো ও মাথায় চড়তে দেয়নি। তো ওর মনে হয়েছে যে আমার হাতে যা কাজ আসবে, যেরকম কাজ আসবে আমি সেরকম সেরকম করবো, হ্যাঁ। কাজ করব, তাতে আমার একটা অর্থ উপার্জন হবে, আমি তো আমার তো বাবা ও মার যে বললো যে সাপোর্টে দাঁড়াতে ফেডারেশন, পারবো। ও যে বলেছে, এখন এটা কতদিন হয়েছে এই পরিস্থিতিটা? এই পরিস্থিতিটা ধরো জানুয়ারি মাস থেকে চলছে। হ্যাঁ, হুম, এবার আমরা ওয়েট করছি, যে আমরা চাই যে ইন্ডাস্ট্রির ভেতরেই ব্যাপারটা মিটে যাক, ইন্ডাস্ট্রির হুম। যারা বড় রয়েছে ভেতরে যারা, তো নেই, সবাই জানে তো। হ্যাঁ সবাই জানেন, যে দেখা সবাই যাক, জানে, আমরা হ্যাঁ। একটু ওয়েট করতে হ্যাঁ, দেখো। রাজি আছি। হুম, হুম। দেখা যাক কি হয়, মানে ওটা তো আমরা এক্ষুনি বলতে পারবো না, কারণ ক্ষমা তো ঋদ্ধি চাইছে আচ্ছা, ঋদ্ধি তাহলে। তো ধরো হিন্দিতেও অনেকগুলো কাজ করেছে। হ্যাঁ। তো ওর আবার ওইখানে, না ওখানে গিয়ে ইয়ে করা, কাজ করা, ওটা না করা। দেখো, ঋদ্ধির অফার্স আছে। হ্যাঁ। হ্যাঁ, এবার যদি মানে হয়তো সেই কাজগুলো হবেও। হ্যাঁ, হুম, কিছু কাজের অফার্স তো ওর কাছে আছে নিশ্চয়ই, সেগুলো হবেও। রিধি যেভাবে করে সেভাবেই করবে, কারণ ও বাড়ি ছেড়ে, বাবা মা ছেড়ে, কলকাতা ছেড়ে হুম। মানে কখনোই ও যেতে চাইবে না। কলকাতা ওর প্রাণ। হ্যাঁ, হুম, বুঝতে লোকে পেরেছি। ডাইং সিটি বলে, কিন্তু ওর কাছে প্রাণ কলকাতা। হ্যাঁ, হ্যাঁ। এবং ওর বাড়ি, ওর বাবা মা, ওর বন্ধু বান্ধব, ওর পরিবেশ, ওটা ছেড়েও কোথাও যেতে চায় না। যাবে না। হয়তো ও যেভাবে কাজ করে, আর যেভাবে এত বছর কাজ করে এসেছে, পার্চডে যখন লীনা যাদবের পার্চড করে ও, হুম। তখন 2.5 মাস রাজস্থানে ছিল। আড়াই তাহলে। মাস রাজস্থান থেকে আবার ফিরে এসছে। যখন কাজ হবে তখন থাকবে, হুম। আমাদের কোনো অসুবিধা নেই। কিন্তু ঠিক। মানে এক্ষুনি ওকে আমরা আর পার্মানেন্টলি এখন ওখানে তো না, থাকার এখন তো ব্যবস্থা করে। পার্মানেন্টের কোনো ব্যাপারই নেই। হ্যাঁ যাচ্ছে আসছে, 2 ঘন্টার তো যাতায়াত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ সকালে যাচ্ছে, রাতে একদম হ্যাঁ, এবং শেষের প্রোডাকশন ফ্লাইটে চলে যতদিন আসছে। থাকছে, প্রোডাকশন একটা থাকার একটা ব্যবস্থা থাকার করে ব্যবস্থা দিচ্ছে। করে দিচ্ছে। হ্যাঁ, সুতরাং আমার মনে হয় না যে এক্ষুনি ওর আমরা ওই ওরম করার কোনো বম্বেতে দরকার গিয়ে আছে। করা, মানে বম্বে থেকে ওর, বম্বে কেন, আরো অন্য 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 ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি থেকেও থেকে ওর অফার অফার্স আছে। আছে। সেই অফার্স গুলো হয়তো ও ও অ্যাভেল তো করবে। ন্যাশনালি একজন হ্যাঁ, ন্যাশনালি পরিচিত। অ্যাক্লেমড একটা, হ্যাঁ। ফলত খুব ভালো কাজেরও অফার আছে। হুম। তো মানে সেইগুলো লেটার অফ দ্য হ্যাঁ, হ্যাঁ, ইয়ারে এই করবে। কুল থাকাই ভালো। হুম, একটু আমরা মোটামুটি শেষের দিকেই চলে হ্যাঁ হ্যাঁ এসেছি। হ্যাঁ, তোমাদের বাড়িতে যেহেতু মানে প্রচুর গুণী মানুষের আনাগোনা ছিল, হ্যাঁ, হুম চিরকালই ছিল। হুম মানে ফ্রম সৌমিত্র চট্টোপাধ্যায় টু নাসিরুদ্দিন টু এভরিবডি, হ্যাঁ, অনেকেই তোমার বাড়িতে এসছেন। এবং তোমরা ঋদ্ধ হয়েছো, তারাও ঋদ্ধ হয়েছে, হুম তাদের মধ্যে একটা হুম। খুব সুন্দর বন্ধুত্ব হয়েছে। যদি কয়েকজন সম্পর্কে বলো। যেমন নাসিরুদ্দিন একবার খুব ঘাবড়ে গেছিল তোমাকে দেখে, এখানে রান্না বান্না করেছো, তারপর গিয়ে নাটক করছো দেখে। সেরকম যদি কিছু ঘটনা বলো। আমি সত্যি খুব সৌভাগ্য আমাদের যে কৌশিক তো আরো অনেককে দেখেছে, আমিও দেখেছি, সবাই খুব ছোটবেলা থেকে দেখেছে। সৌমিত্র কাকুকে কাকু বলে ডাকতাম, রবি জেঠুকে জেঠু বলে ডাকতাম।
কবি সুমনের সাথে থিয়েটার করেছি, অঞ্জন দত্তর সঙ্গে থিয়েটার করেছি, নাসরুদ্দিন শাহের সাথে রিহার্সাল চলছে। ফলত আমরা না খুব ঋদ্ধ হয়েছি, মানে সৌমিত্র কাকুর রিহার্সাল দেখেছি। নাসরুদ্দিন শাহ কি রিহার্সাল করেছে? আমাদের নতুন যে প্রযোজনাটা আমাদের করার কথা, মানে যেটা আসবে আসবে ও এখন, সেটা এখন রিহার্সাল হচ্ছে? আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রিহার্সাল চলছে। সেটা হচ্ছে আমাদের সালমান রুশদির দ্য নাইফ। আচ্ছা, সেইটা কি ভাষায় হবে? হিন্দি? ইংরেজি। ইংরেজিতে করবে, আচ্ছা। তো সেইটা রিহার্সাল চলছে। নাসিরজি করছেন, আমি করছি, ঋদ্ধি করছে, আর নাসিরজি ওখান থেকে 3-4 জন করছেন, বম্বের 3-4 জন অভিনেতা অভিনেত্রীরা করছেন, আর কৌশিক ডিরেকশন দিচ্ছে। কৌশিক ওটাতে অভিনয় করছেন না, জাস্ট এটাতে খুব মানে ওরকম একজন বড় মানুষকে ডিরেকশন দেওয়াটাও তো একটা মানে একটা বড় জব, অত খুব কনসেন্ট্রেট করে ডিরেক্টোরিয়াল কাজটাই করতে চায় আর কি। তো ফলত সেই রিহার্সালও হচ্ছে। ফলত তাদের রিহার্সালটা কোথায় হয়? রিহার্সাল দেখো, কলকাতাতেও আমরা রিহার্সাল করেছি, আর বেশিরভাগটা বম্বেতে। আচ্ছা, নাসিরজির বাড়িতেও রিহার্সাল করেছি, রাতনাজি এলেন, আবার নাসিরজি জিলিপি নিয়ে এসে গল্প করছেন, মানে ঋদ্ধির নগর কীর্তন দেখে উনি জাস্ট মানে ওনার জন্য একটা স্পেশাল স্ক্রিনিং এখানে করা হয়েছিল, তখন উনি নাটকের কথা হয়নি, উনি জাস্ট ঋদ্ধিকে চিনতেও পারেননি নগর কীর্তন দেখে। প্রথমে বলছেন ঋদ্ধি কোথায়, ঋদ্ধি কোথায়, মানে ভাবছিলেন বসে বসে, শেষ হয়ে যাবার পর দেখছি 2 চোখ দিয়ে জল পড়ছে, বলছে যে আমি প্রথমে চিনতে পারিনি যে এটা ঋদ্ধি। শুধু ঋদ্ধিকে উনি এটা সাংঘাতিক ভালোবাসেন। হ্যাঁ, এটাতে একটা বেশ ভালো কাজ চলছে তোমাদের। নাসরুদ্দিন শাহ তোমাদের, এবং তার কাছে এত শিখছি, মানে ধরো মানুষটা যখন রিহার্সাল করেন, আমি সৌমিত্র চট্টোপাধ্যায়কেও যখন রিহার্সাল করতে দেখেছি, টিকটিকি রিহার্সাল চলতো দেখেছি, কি জানো তো, এই মানুষগুলোর সঙ্গে বসে রিহার্সাল দেখাটা, আমার শাশুড়ি মাও তাই, আমার মনে হয় আমার শাশুড়ি মাও তাই। আমি চিত্রা সেনকে যখন দেখেছি রিহার্সাল করছেন, থিয়েটারে রিহার্সাল করছেন, আমি না হাঁ করে তাকিয়ে দেখতাম। তো ফলত কবি সুমনকে দেখেছি, সুমনদার কাছ থেকে কত গল্প শুনেছি, পৃথিবীর দেশ বিদেশের কত এক্সপিরিয়েন্স। অঞ্জনদার সাথে আমাদের সাংঘাতিক ভালো সম্পর্ক, বৌদি, নীল, সবার সাথে আমাদের সাংঘাতিক ভালো। অঞ্জনদা আমাদের সঙ্গে থিয়েটার করেছেন। এই কিছুদিন আগে অঞ্জনদা আমাদের বাড়িতে এলো, আমরা অঞ্জনদার বাড়িতে গেলাম। এই খাওয়া দাওয়া, আড্ডা দেওয়া, এবং কত 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 অভিনয় নিয়ে গল্প, শুধু অভিনয় নিয়ে না, জীবনের কত এক্সপিরিয়েন্স নিয়ে গল্প। তখন মনে হয় যে আমরা মানে জানি না, এখনকার সবাই এরকম বলে টলে যে অনেক এক্সপিরিয়েন্স নিয়ে অনেক কিছু বলে, আমরা না খুব কর্মে বিশ্বাসী। কি জানো তো, আমার ছেলে অভিনয় করার আগেই আমি বলবো না যে অমুকে না অমুক বলেছে, এখনো পর্যন্ত স্টিল নাও নাসরুদ্দিন শাহ ওকে দেখে কি বলেছেন, ওর অভিনয় দেখে আমরা কোথাও বলিনি, আর বলবো না। তপন সিংহ আমাকে দেখে কি বলেছিলেন সেটা আমি চাই না যে সবার কাছে জাহির করতে। কোথায় তোমাকে দেখে? তপন সিংহ থিয়েটারে আমাকে দেখে, থিয়েটারে আমাকে দেখে কৌশিককে যেটা বলেছিলেন সেটা আমি চাই না জাহির করতে। আচ্ছা, কারণ এগুলো না ভীষণ প্রেশাস মোমেন্টস, এবং আমি না সেটাকে লোকের সামনে যে আমাকে অমুক বলেছে, নাসরুদ্দিন শাহ আমার ছেলেকে দেখে এটা বলেছে, যখন উনি ঋদ্ধি সম্বন্ধে নিজেই লিখছেন তখন সেটা সবাই পড়তে পারছে। যখন উনি আমার কথা বলছেন যে নাচতে নাচতে ওইরকম অভিনয় করতে পারে, তখন সবাই জানতে পারছে। আমি যদি ঢাকটা পেটাতে শুরু করি, নিজেরাই নিজেদের ঢাক পেটাতে শুরু করি। কিন্তু এখন তো নিজেদের ঢাক নিজেদের পেটাতে হয়। হ্যাঁ, খুব পেটাচ্ছে লোকে, খুব পেটাচ্ছে লোকে নিজেদের ঢাক নিজেরা। আমরা কি করবো, পিছিয়ে পড়ার লোকজন। ছেলেটাও মানুষ হয়েছে ওই রকম, ঢাক পেটানোতে রাজি নয়। এইটার একটা দেখার ইচ্ছা মানে রইলো, সালমান রুশদির নাইফ। হ্যাঁ, এটা কবে মোটামুটি নামাচ্ছ? এটা আমাদের নভেম্বরে মঞ্চস্থ হবার কথা। হ্যাঁ, নভেম্বরে মঞ্চস্থ হবে। তাহলে তো একটা বড় একটা রিহার্সাল চলছে। এর মধ্যে তোমার সিরিয়াল চলছে, কৌশিকের শুটিং চলছে, হ্যাঁ, ঋদ্ধি শুটিং চলছে, থিয়েটার চলছে, টাচউড আমরা যেন এরকম ভাবেই থাকি। একদম একদম একদম, কাজই সবচেয়ে ইম্পর্টেন্ট। তোমাকে একটা শেষ প্রশ্ন করি, যে তুমি সিনেমাতে তোমাকে এত কম দেখা যায় কেন? শুধু ডিরেক্টরদের জিজ্ঞেস করার কথা। যদিও আমি বলবো যে আমি রিসেন্টলি কৌশিক গাঙ্গুলির একটা ছবি করলাম, আচ্ছা, যেটাতে শুভশ্রী আছে, ওয়েটিং রুম, সেটা কাজ করে আমার খুবই ভালো লেগেছে। একদমই যে ছবি করিনি তা না, তবে হ্যাঁ করেছো। যারা খুব বড় বড় বিখ্যাত পরিচালকরা আমাদের
নাটক দেখতে এসেছেন, রেশমিকে দেখে খুবই গুণমুগ্ধ হয়ে গেছেন, কিন্তু নেননি। তা আমি কি বলবো যে আমায় নাও না, তোমার একটা যদি মনে করেন যে হ্যাঁ নেবেন নেবেন। হ্যাঁ অঞ্জনদার ছবিতে পাঠ করলাম। আচ্ছা, হুম। তার মানে এবার অঞ্জনদা আস্তে আস্তে হ্যাঁ নিজের একটা বায়োপিক করছেন। আচ্ছা হুম। হ্যাঁ আহ, তাতে অঞ্জনদা চরিত্রটা করেছে কৌশিক, আর ছন্দা বৌদির চরিত্রটা করেছি আমি। আরে বাবা, এটা তো দারুণ খবর। অঞ্জনদার পরেরটাতেও কাজ করার কথা আছে। হ্যাঁ, বায়োপিকটার নাম কি ছিল? হুম। বায়োপিকটা ও, এটা তো অঞ্জনদার বলো না। না, হ্যাঁ, না না না, আমি জানিও না। ও জানো না? অঞ্জনদার পরের ছবিটাতেও তোমরা কাজ করছো? সম্ভবত অঞ্জনদা তাই বলেছে। এখনো লোক ওর প্রেমে পড়ে। একদম। হ্যাঁ আমি তো জন্মদিনের সময় লিখেছিলাম, আপনি হচ্ছেন চিরদিনের অঞ্জনদা। একদম। আমার ছেলে অঞ্জনদাই বলে, যেটু হচ্ছে। হ্যাঁ, অঞ্জনদা অঞ্জনদা ওই কালো গিটার সাহেবের নিয়ে, গিটার নিয়ে হ্যাঁ। যখন দাঁড়ায়, উড়ি বাবা, প্রচন্ড ফ্ল্যাগময়েন্ট। আমার তো ভীষণ ভালো লাগে, সবারই লাগে। আই হোপ ভীষণ 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 ভালো লাগে। তাহলে মোটামুটি আমরা শেষ করে ফেলি, একটা সাম একদম। আপ করে ফেলি। হ্যাঁ। হ্যাঁ, তো আমরা যে এতক্ষণ কথা বললাম রেশমির সঙ্গে, মানে আমি গল্প করলাম, তো এত খোলাখুলি, মানে যেরকম রেশমিকে আমি যেরকম সিরিয়ালে দেখি বা থিয়েটারে দেখি বা যেরকম দেখি, রেশমি সামনাসামনি ওই রকমই, মানে পুরোটাই ওরা, মানে অভিনয় এবং সাধারণ জীবনে এই যে একটা বাড়ির মধ্যে চা কফি খেতে খেতে যে আড্ডা টাড্ডা গুলো হলো, সেটা কিন্তু মানে সত্যি সত্যি রেশমি যেরকম ভাবে কথা বলে, আমি আপনাদের জানার জন্য বলছি, সেই রকমই ও ও থাকে। এবং খুবই সিম্পল রান্না করে, গুছিয়ে ঘরকন্যা করে, আবার দুর্দান্ত অভিনয় করে, আবার খুব খাটে, 14 ঘন্টা শুটিং করে, এদিকে অভিনয় করছে, জনপ্রিয় হচ্ছে, এদিকে এসে খাটছে, মানে একেবারে দশভুজা বলা যায়, তাই তো? হ্যাঁ, মানে হ্যাঁ, দশভুজা মানে মানে একদম পেছনে বিভিন্ন 10টা হাত ভুজা জাস্ট লুকোনো থাকে, দুটো লুকোনো দুটো থাকে, দিয়ে হ্যাঁ। কাজ করে, আর আর প্রচন্ড সাট রিমোট করে লুকিয়ে কন্ট্রোলে রেখে দিই। এদিক থেকে ওদিকে কাজ আমার হয়ে মনে যাচ্ছে হয় সব ফোনে। মানে এই মানে কাজ মাল্টিটাস্কিং করার জন্য আমি মাল্টিটাস্কিং করি, এটা বলা বলার যায় কোনো না, মানে সবাই নেই, করে, সত্যি হ্যাঁ, কথা। সবাই করে, চিরকালই করতো। হ্যাঁ সবাই করতো, মেয়েরা করতো, হ্যাঁ হ্যাঁ চিরকালই মেয়েরা সেটা করে এবং ভালো করেই করে। হ্যাঁ। হ্যাঁ, যত্ন নিয়েই আর করে। দেখো মানে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে তুমি সৎভাবে জীবনটা চালাচ্ছ কিনা, হুম। সৎভাবে তোমার শিল্পের প্রতি সৎ কিনা, তোমার পরিবারের প্রতি কি সৎ তুমি কিনা, সৎ তোমার কিনা? সমাজের প্রতি সৎ কিনা। হ্যাঁ, এই মানে তুমি তোমার সমাজ, অনেকে বলে না আমি না রাজনীতি বুঝি না। হুম, সবাই আমি না কি রাজনীতি। হচ্ছে এখন জানি না, কেন জানো না? হুম। কারণ ওটার সাথেই তো তুমি জড়িত, তুমি তোমার আশপাশে কি শিল্প হচ্ছে, যেমন শুধু শিল্পী হয়ে রইলাম না, না আমার না, সমাজ প্রতিবেশী মানুষ তারা কেমন আছে সেটাও আমার জানার তোমার দরকার। সত্তাটা তৈরিই হবে না তুমি যদি সব না জানো। সব না জানি, এটা কখনো হয় মাথার নাকি? অ্যান্টেনা গুলো সব খোলা রাখতে খোলা হবে। রাখতে হবে, হ্যাঁ, দরজা জানলাগুলো খুলে রাখো, খুলে রাখতে হবে। সবসময় হাওয়া আসতে দাও। হ্যাঁ, তো যেটা ভেরি বলছি, ইম্পর্টেন্ট। হ্যাঁ, যেটা বলছিলাম যে ওদের বাড়িতে এসে একটা জিনিস মনে হলো যে ও রেশমি তো যেটা বললো যে সব কিছুর মধ্যে ওদের একটা আনাগোনা আছে, ওরা যখন গল্প করতে বসে তখন টিপিক্যাল কুটকচালি নয়, একটু দেশ বিদেশের কথা বলে। হ্যাঁ, এবং এখন যে মানে একটা ওয়ার লাইক সিচুয়েশন চলছে সেটা নিয়ে ওরা আলোচনা করে, ফিল্মের কথা বলে, আমরা মানে খুব মুক্ত, হাসাহাসিও করি, আবার মজাও হাসাহাসিও করি, করে, জোকস প্র্যাক করি, মানে প্রচুর খুব মুক্ত হাসাহাসিও মনা হয়। একটা বাড়ি। এবং এরকম মুক্তমনাই থাকুক, এই কামনা করি। এই বলে আজকে আমার এই ছোট্ট গল্পটা শেষ করি। হ্যাঁ, খুব ভাল লাগলো তোমাকে। থ্যাংক ইউ নিবেদিতা, আমারও খুব ভালো লাগলো, বেশ মন খুলে অনেক কথা বললাম। হ্যাঁ হ্যাঁ, এখানেই শেষ হলো। ভালো থাকবেন, আশেপাশে সবাইকে ভালো রাখবেন। নমস্কার। ঠিক আছে। আজকে আমি নিবেদিতা অনলাইনে নিবেদিতা দির সাথে গল্প করলাম, এবং খুব মন খুলে। সিম্পল কথা না এখন খুব কম হয়, অনেক জটিল কথা হয়, আজকে আমরা খুব মজার একটা আড্ডা দিলাম। তো নিবেদিতা অনলাইন দেখুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন, এবং নিবেদিতা দি না অনেকের সুন্দর সুন্দর সাক্ষাৎকার নেন, তো সেগুলো দেখার জন্য নিবেদিতা অনলাইন দেখতে থাকুন।